বর্ষা বেলায় হচ্ছে তোমার প্রযুক্ত বল ওইটা জায়গায় তুমি কোনো একটা বস্তু যদি তুমি F1 বল দাও তাহলে ওই বস্তুটা তোমাকে F2 বল দিবে এবং F1 আর F2 এর মান কি হবে সমান হবে এবং বিপরীত হবে এই জন্য এটা দেওয়া। এর একটা ম্যাথ আছে বলের সূত্র দিয়ে ম্যাথটা দেখো তো পারবা কিনা বলো আছে। ম্যাথটা হচ্ছে এরকম কোন একটা বস্তু 5 কেজি ভরের বস্তু ওখানে তুমি বল দিচ্ছ 5 কেজি ভরের বস্তুকে বল দিচ্ছ বল দিচ্ছ কতক্ষণ 3 সেকেন্ড ধরে তুমি 20 নিউটন বল দিছো এবং ওটা আদি বেগ হচ্ছে এত বস্তুর 3 সেকেন্ডে এবং 5 সেকেন্ড পর বেগ কত হবে এবং বস্তুর 3 সেকেন্ড কত হবে পারবে এটা স্ক্রিন তুমি এতক্ষণ পর বলতেছো স্ক্রিন দেখা যাচ্ছে না এবার দেখা যায় হুম দেখতেছো স্ক্রিন পোকা এতক্ষণ ধরে চুপ করে আছে স্ক্রিন দেখা যাচ্ছে সেই এই ম্যাটটা দেখো 5 কেজি ভরের একটা বস্তু তার উপর তুমি 20 নিউটন বল দিছো কতক্ষণ ধরে দিছো 3 সেকেন্ড করে এবং তার আদি বেগ ছিল 3 m/s/1 তোমাকে বলছিল বস্তুটি 3 সেকেন্ডে এবং 5 সেকেন্ড পর বেগ কত হবে 3 সেকেন্ড এবং 5 সেকেন্ড পর সরণ কত হবে পারবে এটা আমি করাই দিই হ্যাঁ তো 3 সেকেন্ড এবং 5 সেকেন্ডে দেখো 3 সেকেন্ড পর্যন্ত তো তোমার বল ছিল এরপর হচ্ছে বল ছিল না মানে ধরো প্রথমে সে এখানে ছিল 3 সেকেন্ড পর সে এখানে আসছে ঠিক আছে V3 তে আসছে 3 সেকেন্ড পর তার বেগ হচ্ছে V3 তো এই পর্যন্ত তার উপর বল ছিল এরপর আর বল ছিল না তো 3 সেকেন্ডের পর্যন্ত আমরা কিভাবে বের করব এই যে 3 সেকেন্ড পর্যন্ত আমি তার ত্বরণ বের করব ত্বরণ কিভাবে বের করে এফ এফ ইকুয়াল এম এ এ ইকুয়াল হচ্ছে কি এফ বাই এম এফ হচ্ছে 20 নিউটন 3 সেকেন্ড ধরে ইউজ করছি ভর ছিল 5 তাহলে আমার 3 সেকেন্ড পর্যন্ত ত্বরণ ছিল কত এত ঠিক আছে এরপর ভি ইকুয়াল ইউ প্লাস এটি সূত্র দিয়ে আমি ভি থ্রি বের করবো ইউ হচ্ছে কি আদি বেগ 3 এ হচ্ছে 4 এবং টি হচ্ছে 3 সেকেন্ড তাহলে তোমার ভি থ্রি আসে 15 m/s/1 ওকে তো 3 সেকেন্ড পরে কিন্তু আমি আর কোনো বল রোল দেইনি এই যে 5 সেকেন্ড পরে বেগ তখন কিন্তু আমার এফ কত শূন্য ঠিক আছে তখন আমার কি এফ শূন্য তো তোমার আমরা এফ যদি শূন্য থাকে আমরা কি জানি যে প্রযুক্ত বল যদি না থাকে তাহলে কি যদি ঘর্ষণ বলও না থাকে কোনো কিছু না থাকে তাহলে যে বেগে ছিল সে সেই বেগে কি চলতে থাকবে তাই না তাহলে কি 3 সেকেন্ডের বেগটাই কি 5 সেকেন্ড পর্যন্ত বেগ মানে এরপরে সে সমবেগে চলতে থাকবে বুঝছো সরণটা বলো তো সরণটা কিভাবে বের করবো 3 সেকেন্ড পর্যন্ত আমার ত্বরণ ছিল ত্বরণের জন্য ত্বরণ আছে সবসময় ত্বরণ আছে এরকম জায়গায় সরণ বের করতে হলে কি সূত্র ইউজ করতে হয় অ্যাসিক্যাল ইউটি প্লাস হাফ এটি এখানে টি আমি জানি ঠিক আছে ইউ আমি জানি এ আমি জানি তাহলে কি আমি এস বের করতে পারবো না S3 বের করতে পারবো আচ্ছা S3 এরপরে এখানে তো সমবেগে গেছে সমবেগে গেলে সূত্র কি অ্যাসিক্যাল পিটি ঠিক আছে তাহলে কি S3 এর সাথে আমার বাকিটা যোগ হবে তাই না পি কত আমার এটাই টি কত 3 থেকে 5 পর্যন্ত টি হচ্ছে 2 সেকেন্ড এরপর দুটো যোগ করলে আমি অ্যাকচুয়াল যে দূরত্ব সেটা পেয়ে যাবো বুঝতে পারছি এখানে করা আছে একটু দেখে নিতে পারো এই যে ইউটি প্লাস হ্যাপি ডি স্কয়ার সূত্র দিয়ে করছি 27 মিটার আসছে দেন এই 27-এর সাথেই আমি যোগ দিলাম কত অ্যাসিক্যাল ভিটি ভি হচ্ছে 15 টি হচ্ছে 2 সেকেন্ড দেন টোটাল আসে 57 মিটার ওকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে
এবার আমরা আগেরটা ম্যাথে কি করছি, বস্তুকে আমি যে কোনো এক দিক বরাবর, ধরে এক্স অক্ষ বরাবর কি ফোর্স দিচ্ছি, সে এক্স অক্ষ বরাবর চলছে, রাইট? এবার হচ্ছে বস্তুটা আগে ইউ বেগে এক্স অক্ষ বরাবর চলতেছিল, মানে বস্তুটা আগে ইউ বেগে ইউ ইকুয়াল 3 ms ইনভার্স 1 বেগে এক্স অক্ষ বরাবর চলতেছিল, তুমি কি করছো কোনাকুনি ভাবে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে একটা ফোর্স দিছো, 60 ডিগ্রি কোণে একটা ফোর্স দিছো, সেটা হচ্ছে কত 20 নিউটন, এটা দিচ্ছে কত 3 সেকেন্ড পর্যন্ত। তো 3 সেকেন্ড পর বেগ কত হবে? আচ্ছা, তো বুঝতেই পারতেছো আমি যেহেতু এক্স অক্ষ বরাবর দেই নেই, একটু কোনাকুনি ভাবে গেছে, বস্তুটা কি কোনাকুনি ভাবে যাবে, রাইট? ধরো বস্তুটা কোনাকুনি ভাবে এবার যাচ্ছে, তো বস্তু যে ভি, তার কি দুটো উপাংশ থাকবে না, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর উপাংশ আর একটা কি ওয়াই অক্ষ বরাবর উপাংশ, থাকবে কি থাকবে না? আমি ডাইরেক্ট ভি বের করতে পারবো না, আমাকে কি করতে হবে, এক্স অক্ষ বরাবর উপাংশ বের করতে হবে, ওয়াই অক্ষ বরাবর উপাংশ বের করতে হবে। তো এক্স অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি এক্স, আর ওয়াই অক্ষ বরাবর উপাংশ হচ্ছে ভি ওয়াই। এই যে কোনাকুনি ইনক্লাইন ফোর্স, মানে কোনাকুনি এরকম ফোর্স টোর্স দিলে তোমার যে কম্পোনেন্ট, বাকি যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো হচ্ছে ভেক্টরের মাধ্যমে বের করতে হয় আর কি, ভেক্টরের রুলটা অ্যাপ্লাই করতে হয়। তখন ভি এক্স আলাদা করে বের করা লাগবে, ভি ওয়াই আলাদা করে বের করা লাগবে। তখন ভি এক্স আগে বের করি। ভি এক্স এর ক্ষেত্রে তোমার সূত্র কি হবে, ভি এক্স ইকুয়াল ইউ এক্স প্লাস এ এক্স প্লাস টি, তাই না? মানে ভি এক্স যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করতেছে, তো আমি এক্স অক্ষ বরাবর তার আদি বেগ কত ছিল, 3 ms ইনভার্স 1, আমি লিখলাম 3। এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কত সেটা কি জানি, জানি না, ঠিক আছে? তো সেটার জন্য তুমি এই যে এখানে আমি আলাদা করে তোমার এক্স অক্ষ বরাবর ফোর্স কতটুকু সেটা বের করি। এক্স অক্ষ বরাবর ত্বরণ হবে কি, এ এক্স ইকুয়াল এফ এক্স বাই এম, ঠিক আছে? এফ এর এক্স অক্ষ বরাবর অংশ কত, এফ কস থিটা, মনে আছে? হ্যাঁ, আর এম, এই যে এফ কস থিটা হচ্ছে তোমার কত, এই যে এফ হচ্ছে 20, কস 30, কস 60 হচ্ছে তোমার হাফ, তাহলে এফ এক্স হচ্ছে তোমার কত 10, এফ এক্স আসে 10, তাকে তুমি যদি এম দিয়ে ভাগ দাও তাহলে কি এ এক্স বরাবর এক্স অক্ষ বরাবর ত্বরণটা পেয়ে যাবা 2, এদের এক্স অক্ষ বরাবর ত্বরণটা বের করে দেন 3 দিয়ে গুণ দিছি, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ পেয়ে গেছে। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবরটা, কিন্তু ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ নাই, ঠিক আছে? এই অক্ষ বরাবর কোনো কি কোনো আদিবেগ নাই, এই জন্য ইউ ওয়াই হচ্ছে 0। দেন এই ওয়াই বের কিভাবে বের করবো, এফ ওয়াই বাই এম, এফ ওয়াই হচ্ছে কি এফ সাইন থিটা, এফ সাইন থিটা, এফ ওয়াই হচ্ছে এফ সাইন থিটা, এখানে কস 30 লিখছে, সমস্যা নেই, সাইন 60 যেটা কস 30 একই জিনিস। তো 10 রুট 3 আসে, 10 রুট 3 কে তুমি 5 দিয়ে ভাগলে 2 রুট 3 আসে, ঠিক আছে? তো এ ওয়াই মান পেয়ে গেছো, দেন এ ওয়াই মান এখানে বসাই দিছো, দেন 3 দিয়ে গুণ দিলে তোমার ভি ওয়াই পেয়ে গেছে। তাহলে তোমার ভি এক্স ভি ওয়াই পেয়ে গেছে, তাহলে ভি এর পালা। ভি ইকুয়াল কি বলতো, আমরা ইয়েতে ভেক্টরে পড়ছি, এটা ভি এক্স স্কয়ার প্লাস ভি ওয়াই স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস এটা কত 10.3 এম স্কয়ার, এটা রেজাল্ট চলে আসবে এটা দিলে, বুঝছো? এই যে এটা আসে, তাহলে ভি এর তুমি কি মানটা পেয়ে গেছো, ভি এর দিক বের করতে পারবা না? যেভাবে ট্যান থিটা হল কি, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল থাকে, বিএক্স এর সাথে অ্যাঙ্গেল না, এই যে বিএক্স এর সাথে অ্যাঙ্গেল থিটা, সেটা সিঙ্গেল থাকছে, দেন বাকিটা ভি ওয়াই কজ আলফা ভি ওয়াই সাইন আলফা। কি করতেছ? ভিএক্স আর ভি ওয়াই মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এরপর এখানে দেখো, তোমার যদি 2 এর অধিক বলের লব্ধি বলে যে একটা বস্তুর উপর একটা বল না অনেকগুলো বল কাজ করতেছে, তখন তুমি কি করবা? এই যে একটা বস্তু দেখতেছো, এটার উপর দেখো তোমার এই দিকে যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি আমি বিবেচনা করি, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে হচ্ছে 20 নিউটন বল,
এরপর তার লম্ব হবে 10 নিউটন, এদিকে আবার 30 নিউটন, এদিকে 196 নিউটন, ঠিক আছে, এদিকে হচ্ছে 70 নিউটন, চারিদিকে বল কাজ করতেছে। তো আমরা দেখতেছি এটা, সবগুলো বল দিয়ে তো আমরা কোনো সূত্র আমরা জানি না, ঠিক আছে, সবগুলো বলের লব্ধি বের করতে হবে আমাদের, তাই না? এই যে দ্বিতীয় সূত্রটা কি বলছে, সামেশন অফ এফ ইকুয়াল কি এম পড়ছি না, মানে সবগুলো বলের লব্ধি আমার লাগবে। সেটা আমি কিভাবে বের করবো? ধরি সবগুলো বলের হচ্ছে কি লব্ধি হচ্ছে তোমার এফ, ধরি এফ এর দুইটা অংশ থাকবে, এটা এফ এক্স এদিকে, এদিকে থাকবে কি এফ ওয়াই, তাই না? এদিকে এই যে এক্স অক্ষ বরাবর এফ এক্স থাকবে, ওয়াই অক্ষ বরাবর এফ ওয়াই থাকবে। ওকে, এফ এক্সটা এফ এক্স, এবার এফ এর এক্স অক্ষ বরাবর অংশ সমান হবে বাকি যে সবগুলো বল আছে সবার এক্স অক্ষ বরাবর অংশ, এফ এর ওয়াই অক্ষ বরাবর অংশ হবে বাকি যে বলগুলো আছে সবগুলো ওয়াই অক্ষ বরাবর অংশের সমান। এই জিনিসটা বুঝছো কিনা বল? আচ্ছা একবার বলতেছি, তোমার এই বস্তুটা অনেকগুলা ফোর্স কাজ করতেছে বিভিন্ন দিকে, তো তুমি কোনটা নিয়ে কাজ করো? তোমাকে কাজ করতে হবে এদের সবগুলো যোগফল নিয়ে, তাই না? বা লব্ধি নিয়ে। তো লব্ধি ধরে নিছি আমি শুধু এফ, ঠিক আছে, তো লব্ধি দুটো অংশ থাকবে, একটা হচ্ছে এফ এক্স আর একটা কি থাকবে এফ ওয়াই, রাইট? তো লব্ধি এফ এক্স এর মান হবে বাকি যে বল যতগুলা আছে সবগুলার cos উপাংশ, মানে এক্স অক্ষ বরাবর উপাংশ যোগফলের সমান। দেখো যেমন এই যে লব্ধি এফ এর এক্স এক্স কম্পোনেন্ট, মানে এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে তোমার এই 20-এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এই যে 10-এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এই যে 30-এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, এই যে 196 এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট এবং 70-এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট সবগুলো যোগফলের সমান। বুঝছো? তো আমরা কিভাবে বের করবো? এফ এক্স লিখবো, এই 20-এর এক্স কম্পোনেন্ট কি হবে, 20 cos 45 ডিগ্রি, cos 45। এই যে 10-এর এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট কি হবে, 10 cos 90 ডিগ্রি, এই যে 10 cos 90 ডিগ্রি। 30-এর ক্ষেত্রে কি হবে, এক্স অক্ষের সাথে কোন কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 180 না, এটা 180 লিখে দেবো, cos 180। 196-এর ক্ষেত্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে বলো? এই যে উল্টা দিক থেকে চিন্তা করলে 90, তাই না? এমনি চিন্তা করলে 270, বাট উল্টা দিক থেকে চিন্তা করলে 90 আবার। এই যে cos 90 লিখলাম, তারপর এই 70 কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখলাম, ঠিক আছে? তো সবগুলা cos উপাংশের যোগফল সমান কি হবে, লব্ধির cos উপাংশ, মানে x অক্ষ বরাবর উপাংশ। সিমিলারলি y অক্ষ বরাবর উপাংশ fy এর ক্ষেত্রে কি হবে, 20 cos 45 ডিগ্রি। আচ্ছা এখানে cos 48, এখানে sin 45 হবে, হ্যাঁ, ঠিক আছে? আর এখানে টেন, এখানে cos 0 না দিয়ে তুমি sin 0 চিন্তা করো, sin 0, ঠিক আছে, সরি sin 90 ডিগ্রি, মানে এই জিনিসটার cos এর জায়গায় sin বসাই দিবা, ঠিক আছে? আমি একটু এখানে লিখে দিই এটা, 20 sin 45, তারপর 10 sin 90, তারপর 30 sin 180, 196 sin 90, ঠিক আছে, তারপর 70 sin 30। এখানে একটা দিকের ব্যাপার স্যাপার আছে। দিকের ব্যাপার স্যাপার কেমন, আমরা ধরে নিই যে তোমার নিচের দিকটা পজিটিভ, কি ধরে নিই, আমি ধরি উপরের দিকটাই পজিটিভ ধরি, ওরা নিচের দিকটা পজিটিভ ধরছে বাট আমরা উপরের দিকটা পজিটিভ ধরি, তাহলে তো তোমার বি সাইন 45 কোন দিকে, এই 20 হচ্ছে এদিকে, বি সাইন 45 হচ্ছে এদিকে, রাইট? তারপর 30, তারপর 10 সাইন 90 ডিগ্রি হচ্ছে উপরের দিকে পজিটিভ, তারপর 30 সাইন 90 ডিগ্রিও কি তোমার উপরের দিকে পজিটিভ, কিন্তু 196 যেটা সেটা কিন্তু নিচের দিকে যাচ্ছে, এটা সাইন কম্পোনেন্ট কি নিচের দিকে না, দেখো, তাহলে কি এটার আগে নেগেটিভ হবে, এই যে এখানে মাইনাস হবে একটা। তারপর 70-এর কস কম্পোনেন্ট, সাইন কম্পোনেন্ট কি নিচের দিকে না, এই যে একটা দিকে যাবে একটা দিকে যাবে, এটার আগেও কি একটা মাইনাস দিতে হবে, ঠিক আছে?
বুঝতে পারছো? সব যদি আমি হিসাব করি তাহলে এফ ওয়াই এর মান আসে কত? 206। দেখছো, ওদের কিন্তু নেগেটিভ আসে, আমাদের আসছে পজিটিভ, কারণ আমরা উপর দিকটা পজিটিভ ধরছি এই জন্য। এফ এক্স হচ্ছে এত, এফ ওয়াই হচ্ছে এত, তো আমি এফ এর মান কিভাবে বের করবো? এফ, সেটা হচ্ছে এফ নেট ইকুয়াল, এই যে এই সূত্র ইউজ করে আর কি, এফ নেট ইকুয়াল রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। এই সূত্র ইউজ করে আমি এফ নেট কত পাবো? 211.65। আমি চাইলে তোমার থিটার মান বের করতে পারি, এর দিক আর কি, থিটার মান এভাবে সূত্র দিয়ে বের করতে পারি, ঠিক আছে? তুমি তুমি মন চাইলে করতে পারো। তো বুঝতে পারতেছো, এই জিনিসটা বোঝার জন্য তোমার ভেক্টরের জ্ঞান অনেক থাকা লাগবে। তুমি বুঝছো এটা? আচ্ছা। তারপর হচ্ছে সংঘর্ষ টাইপের ম্যাথ। তো সংঘর্ষ দেখছো না? কোথায় কোথায় দেখছো? আচ্ছা, সংঘর্ষ হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তো স্থিতিস্থাপক সংঘর্ষে কি হয়, তোমার যে ভরবেগ সেটা ধ্রুবক থাকে, সংরক্ষিত থাকে, এবং তোমার যে গতিশক্তি সেটাও কি সংরক্ষিত থাকে। আর অস্থিতিস্থাপক সংঘর্ষে তোমার ভরবেগ সংরক্ষিত থাকলেও গতিশক্তি সংরক্ষিত থাকে না। ঠিক আছে? এতটুকু বুঝছো? অর্থাৎ যে তোমার পি কনস্ট্যান্ট থাকে, দেখো দুই জায়গায় কিন্তু আমরা কি দেখছি, এখানেও পি কনস্ট্যান্ট, এখানেও পি কনস্ট্যান্ট, মানে ভরবেগ অল টাইম সংঘর্ষ আমরা বলতে যা বুঝি ওখানে ভরবেগ সংরক্ষিত থাকবেই। ঠিক আছে? যদি গতিশক্তি সংরক্ষিত থাকে তাহলে সেটা স্থিতিস্থাপক, যদি গতিশক্তি সংরক্ষিত না থাকে সেটা অস্থিতিস্থাপক। তো এখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথটা পারবা? এখানে দেখো তোমার ছোট্ট একটা বল, ভর, হ্যাঁ, দেখো না আমি বলতেছি তো, এই ছোট্ট একটা ভর ভর এম ওয়ান, সেটা ইউ ওয়ান বেগে এই যে এই বড় বস্তুটাকে কি করছে, আঘাত করছে। এটার ভর হচ্ছে 2 কেজি, এটার ভর হচ্ছে 5 কেজি। তো আঘাত করলে কি হয়, সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ তো কি একজন আরেকজনকে বল দিবে, এই বস্তুটা ওকে ফোর্স দিবে, ও আবার ওকে ফোর্স দিবে, তাই না? এই যে দেখো, এই 2 কেজি ভরের বস্তুটা তো ওকে F1 ফোর্স দিছে এদিকে, এবং স্থিতিশীল যে বস্তুটা আছে সে বাধা দিবে না, সে বাধা দিছে কত, F2 বা প্রতিক্রিয়া বল এদিকে। ঠিক আছে? F1 আর F2 দুইটা কি সমান এবং বিপরীত, এবং এই সংঘর্ষের সময় হচ্ছে 0.03 সেকেন্ড, টাইম কত লাগছে, 0.03 সেকেন্ড। এরপর সংঘর্ষের পর তোমার যে প্রথম যে বস্তুটা, ছোট বস্তুটা, সেটা ধাক্কা খেয়ে বিপরীত দিকে 1 ms ইনভার্স 1 বেগে চলে আসছে, আর তোমার যে বড় মোটা বস্তুটা ওটা হচ্ছে অন্যদিকে গেছে। বুঝছো ব্যাপারটা? তো এখানে যে ফোর্স দেখ না কেন, তো তোমার F1 আর F2 যে কোনো একটা বের করতে পারলে তুমি প্রতিক্রিয়া বল বের করতে পারবা। তো সেটার জন্য একটা হিন্ট দেই, তোমার হচ্ছে আমরা জানি কি F × T ইকুয়াল কি জানি? হুম, ভরবেগের পরিবর্তন এটা জানি না। হুম, এটা কিভাবে জানি একটু লিখি আমি, F ইকুয়াল কি ma, এ সমান কি বলতো, v − u/t।
টি কে পাশে পাঠিয়ে দাও এফ ইন্টু টি, আর এম গুণ দিয়ে দাও এম ভি মাইনাস ভি। তার মানে ভর, ফোর্স এবং তোমার টাইমের গুণফলের সমান হচ্ছে কি ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন যদি তুমি হিসাব করতে পারো তাহলে ফোর্স এবং টাইমের গুণফল বের করতে পারবা। এটাকে বলা হয় বলের ঘাত। এটা কি বলা হয়? ফোর্স এবং টাইমের গুণফলকে বলের ঘাত বলা হয়। তো এখানে এখানে ব্যাক করো আবার। তুমি টাইম তো জানো, তুমি যদি ভরবেগের পরিবর্তন বাই করতে পারো তাহলে তুমি ফোর্সের মান বের করতে পারবা। তো খেয়াল করে দেখো, এটার ভর তুমি জানো 2 কেজি, এটা আগে বেগ ছিল 3 ms ইনভার্স 1, এরপরে বেগ হয়েছে কত -1 ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে আমরা যদি এর যে ত্বরণ বা বেগের পরিবর্তন সেটা বের করতে চাই, সেটা কত হয় বলতো? ভি হচ্ছে -1, আর ভি মাইনাস ইউ, না ইউ হচ্ছে 3, আর টাইম লাগছে কত? এটা 0 টাইম লাগবে না, ভরবেগের পরিবর্তন কিন্তু বের করবো। কত আছে? এটা এম হচ্ছে 2, তাহলে কত -8। এই যে নিচে করা আছে এটা, এই যে আমি এই ত্বরণটা বের করে ফেলতেছি, কত আসে এত। এপ্রিল মানে এত আসে। আমি একটু ছোট্ট করে করে দিই এখানে। আমরা কি বের করতে, এফ ইন্টু টি, টি তো আমি জানি তাই না? এদিকে হচ্ছে কি এম ভি মাইনাস এম ইউ। তো আমরা ওরা হচ্ছে ভিটাকে পজিটিভ ধরছে, মানে এই দিকটাকে পজিটিভ ধরছে, উল্টা দিকটাকে আমরা এই দিকটাকে নেগেটিভ ধরি। এম হচ্ছে 2 কেজি, দুই হলে কত -1 আর -3 থাকে, তাহলে কত -8। ঠিক আছে, দেন এফ সমান কত আছে, -8 কে তুমি টি দিয়ে ভাগ দাও, টি কত 0.03, 0.03, -8 কে তুমি 0.03 ভাগ দিয়ে ভাগ দাও, 266.6 আসে মাইনাস। ঠিক আছে, মানে এফ টু এর মান হচ্ছে কত তোমার বলো তো, 266.6 মাইনাস 200, এটা মান হচ্ছে -266.6। ওদের সাথে আমাদের মানে ডিফারেন্স আসছে কারণ ওরা হচ্ছে এই দিকটাকে, এই দিকের দিকটাকে পজিটিভ ধরছে, আমরা উল্টো দিকটাকে পজিটিভ ধরছি, এই জন্য আমাদের মানটা নেগেটিভ আসছে, ওদেরটা পজিটিভ আসছে। এটা কোনো সমস্যা না, বুঝছো এই ম্যাথটা? আর ওরা হচ্ছে ত্বরণ বের করছে আগে, দেন এফ দিয়ে এভাবে বের করছে, এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। ত্বরণটা বের করে এফ ইকুয়াল m1 a1 দিয়ে করতে পারো। বুঝছো এটা? বলবো না। এবার বলছে সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, গাণিতিক যুক্তি দিয়ে দেখো।
আমরা কি জানি যে স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এটা কিভাবে বের করবো? তার গতিশক্তি সংরক্ষিত আছে কিনা। তাহলে আমি সংঘর্ষের আগে সব গতিশক্তি দেখবো, সংঘর্ষের পরে সব গতিশক্তি দেখবো। এই জন্য আমি সংঘর্ষের আগে, ঠিক আছে, এই যে প্রথমটা গতিশক্তি এম ওয়ান ইউ1 স্কয়ার, দ্বিতীয়টা গতিশক্তি এম টু ইউ2 স্কয়ার, সবগুলো যোগ করলে কত আসে? 9 জুল। সংঘর্ষের পরে, ঠিক আছে, সংঘর্ষের পরে সেটা কত? 7.4 জুল আসে। যে এম2 এর ভি2 এর মান কিন্তু আমি জানি না এখন, রাইট? এই যেটা ব্যক্তি ভি2 এটা আমরা জানি না, সেজন্য আমরা কোনটা সূত্র ইউজ করতে হবে? এম1 ইউ1 এম2 ইউ2, এম1 ভি1 এম2 ইউ2। এখানে এম1 জানি, ইউ1 জানি, এম2 জানি, ইউ2 জানি, এম1 জানি, ভি1 জানি, জাস্ট ভি2 তে জানি না। ভি2 বের করলে ভি2 আসে এত, ঠিক আছে। সেই ভি2 টা এখানে বসাই দিব, বসাই দিয়ে তোমার সংঘর্ষ বেড়ে যাবে এত। তাহলে রাইট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি সমান হয়েছে? অবভিয়াসলি সমান হয়নি। আমার সংঘর্ষটা কি সিরিজ স্থাপক ছিল? না। আচ্ছা, এখানে দেখো প্রশ্নটা পড়ো তো একটু। 50 গ্রাম ভরের একটা বস্তু ইউ1 বেগে ওকে আঘাত করছে, রাইট? ফলে এই যে 50 গ্রাম ভরের বস্তুটা চলে গেছে এই লাইন বরাবর, আর 25 গ্রাম ভরের বস্তুটা চলে গেছে এই লাইন বরাবর। ও 30 কোণ উৎপন্ন করে গেছে, ও বিটা কোণ উৎপন্ন করে গেছে। আমি তোমাকে বলছিলাম যে 25 গ্রাম ভরের বলটি কত বেগে কোন দিকে যাবে। এখানে আবার দিকের ব্যাপারটা চলে আসবে, তাই না? হুম, তোমাকে এখানে কি করতে হবে? উপাংশ নিয়ে কাজ করতে হবে। আমাদের এক্স অক্ষ বরাবর যে কোনো একটা বরাবর, ধরো এই যে এক্স অক্ষ, এই লাইন বরাবর যদি আমি উপাংশ নিয়ে কাজ করি, ইউ1 এম1 ইউ2 এম1 ইউ1 এম2 ইকুয়াল কি এম1 ভি1 এর এই বরাবর উপাংশ প্লাস এম2 ভি2 এর এই বরাবর উপাংশ নিয়ে কাজ করতে হবে। এই যে এখানে সলিউশন দেওয়া আছে। এক্স অক্ষ বরাবর আমরা কি করব? এম1 ইউ1 এক্স, ঠিক আছে। ইউ1 তো তোমার এক্স অক্ষ বরাবরই আছে, কোনো সমস্যা নেই। এটা এই ডাইরেক্ট 2 লিখে দিলেও চলে। 2 cos 0 ডিগ্রি মানে 2 ঠিক আছে। দেন তোমার এম2 ইউ2 যদি 0, তাহলে পুরোটাই 0 আসবে। দেন এম1 ভি1 এক্স হচ্ছে তোমার এই যে এই বেগটা তোমার কস বংশ কত হবে? এই যে এই উপাংশটা কত হবে এদিকে? এটা কি ভি1 cos 30 হবে না? হ্যাঁ, এই যে দেখো ভি1 cos 30, যে 1 হচ্ছে তোমার ভি1 এর মান আর cos 30। দেন এটার ক্ষেত্রে কি হবে বলতো? ভি2 cos β হবে না? এই ভি2 cos β দেওয়া, ঠিক আছে। তো এটার সলিউশন করলে তুমি ভি2 cos β এর মান পেয়ে যাবে এত। সিমিলারলি ওয়াই অক্ষ বরাবর তুমি করতে পারবা। দেখো ওয়াই অক্ষ বরাবর ইউ1 এর কোনো অংশ আছে না? না, নাই, কারণ ইউ1 হচ্ছে তোমার এই এক্স অক্ষ বরাবর কাজ করতেছিল। তো ওয়াই অক্ষ বরাবর ইউ1 এর উপাংশ হচ্ছে 0, এবং ওয়াই অক্ষ বরাবর ইউ2 তো 0ই, তো ওটা যে দিকে না উপাংশ 0ই হবে। তো তখন তোমার কি হবে? প্রথমটা 0, যে এইটার মান 0 হবে, এটার মান তো 0 আছে না, cos 90 তো 0 হবে। দেন তোমার 0.05, আর এই যে এখানে যা কস ছিল এবার সব সাইন হয়ে যাবে। এখানে cos 30 ছিল, এবার sin 30, এখানে cos β ছিল, এবার sin β হয়ে যাবে। তো এটা ক্যালকুলেট করলে তুমি ভি2 sin β পেয়ে যাবে। দেন তুমি দুটাকে স্কয়ার করে যোগ করবা, এই দুটাকে স্কয়ার করে যোগ করলে তুমি ভি2 পেয়ে যাবে। যে ভি2 স্কয়ার cos স্কয়ার বিটা প্লাস ভি2 স্কয়ার sin স্কয়ার বিটা, এটা যদি করো তাহলে কত আসে? 2.267 স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেন ভি2 যদি কমন নাও, তাহলে সেটা cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা মানে হচ্ছে 1। এদিকে 267 স্কয়ার প্লাস 1 স্কয়ার। ভি2 সমান কত আসে? ভি2 সমান আসে এটা। তুমি যদি বিটার মান বের করতে চাও, একটাকে আরেকটা দিয়ে ভাগ দাও,
এটাকে এটা দিয়ে ভাগ দাও, তাহলে কি বিটু বিটু কেটে যাবে, থাকবে ট্যান বিটা সমান 1/2.267, দেন বিটার মান হচ্ছে এত। এবার এটা বুঝছো? তো এটা জিনিস খেয়াল করছো, যখন এটা অ্যাঙ্গেলে কোনো কিছু ঘটতেছে, তখন তোমার বেগ বা ফোর্স যাই কিছু বের করতে বলছে না কেন, তখন তোমার উপাংশের হেল্প নেওয়া লাগতেছে। এই জন্য ভেক্টর পড়ানোর সময় আমি বলছিলাম যে উপাংশ কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই প্রশ্নটা বড় তো। এটা হচ্ছে কোন এক ব্যক্তি 0.3 গ্রাম মানে 300 গ্রাম ভর একটা বুলেট নিয়েছে, নিয়ে সেটা 300 মিটার পার সেকেন্ড থেকে ছুড়ে মারছে। সেটা কি পাখির মধ্যে ঢুকে পাখির পেটে ঢুকে গেছে, রাইট? পাখি তো 2 কেজি ভরের। তো পাখির ভেতর বুলেট ঢুকে যাওয়ার পর তাদের মিলিত বেগ কত, পারবে এটা? দুটি বস্তু যখন একটা একটা সংঘর্ষের পরে দুটো একসাথে মিলে যায়, তখন সূত্র কি তোমার বলতো? M1 U1 M2 U2 M1 প্লাস M2, আর এখানে থাকে হচ্ছে ভি, রাইট? ভিটা হচ্ছে কি তোমার মিলিত বেগ। 9 10 পরে আসছো, মনে আছে? কারণ দুইটা যখন মিলিত হয়ে যায় তখন তোমার V1 যে পাখির বেগ আর তোমার যে বুলেট, দুটার বেগ সেম হয়ে যায়, কারণ এটা তো একটার ভিতরে, তাই না? ভি, তোমার V2 আর V1 সমান হয়ে যায়, সেটাকে আমরা ভি হিসেবে লিখি। দেন কমন দিলে M1 প্লাস M2 আসে। এই সূত্র ডাইরেক্ট বসাই দিবা, বসাই দিলে তোমার এই যে কমন বেগটা চলে আসবে। দেন পাখিটি গাছ হতে কত দূরে বেগে পড়বে বলে তুমি মনে করো? সেটা জন্য যে আমরা প্রাস পড়ছি না, প্রাস, মনে আছে? সব কে বলছে যে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কেউ যদি একটা বস্তুকে এই বরাবর ছুঁড়ে মারে, সেটা এইভাবে ঘুরে পড়ে, তাই না? ওই ওই যে তোমার অনুভূমিক পর্যন্ত তোমার যে দূরত্ব, সেটা বের করতে পারবা না? পারবা না। যাই হোক, আচ্ছা, সেটা হচ্ছে প্রাসের অধ্যায়, সেটা অন্য অধ্যায়, সেটা তো তোমার পারার কথা। আমরা হচ্ছে প্রথমে যে এটা উপর থেকে নিচে পড়তে কত টাইম লাগে সেটা বের করবো। সেটা কি হবে? যে প্রাসের উলম্ব সরণ ওয়াই ইকুয়াল, যেহেতু আমরা উপর এই যে ওয়াই অক্ষ বরাবর তোমার সরণ নিয়ে কথা বলতেছি, তাহলে বেগটা ওয়াই অক্ষ বরাবরই হবে। তাহলে ওটার ভি নট সাইন থিটা আমি লিখবো, ঠিক আছে? যেখানে থিটা হচ্ছে 0, কারণ এটা হচ্ছে এই বরাবরই কাজ করতেছিল বেগটা। এই বরাবর বুলেটটা আসছে, সে পাখির ভেতরে ঢুকে এই বরাবরই যাবে, সেটা উলম্বের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, থিটা ইকুয়াল 0। তাহলে ভি নট সাইন থিটা লিখতে পারবো, সাইন 0, দেন মাইনাস হাফ 9.8 জিটি স্কয়ার। উলম্ব বরাবর তোমার সরণ হচ্ছে জিটি জি, সেখান থেকে আমি টি বের করব, ঠিক আছে? টি বের করার পর আমরা অনুভূমিক সরণ এক্স ইকুয়াল কি জানি? ভি নট কস এস ইকুয়াল কি ভিটি। তো এক্স ইকুয়াল কি হবে? এ ভি আর টাইম, ভিটা হচ্ছে তোমার, যেহেতু আমরা এক্স অক্ষ বরাবর কথা বলতেছি, তাহলে কি কস বংশ হবে ভি নট কস থিটা, ঠিক আছে? কস 0, থিটার মান হচ্ছে 0, তাহলে কস 0 আসে। তো এটা গুণ দিয়ে এরকম মান বসায় দিলে এরকম একটা ভ্যালু চলে আসে, বুঝছো? এটা হচ্ছে তোমার প্লাসটা একটু রিভাইজ দিলে হয়ে যাবে। তো ইম্পালসিভ ফোর্স অথবা ইম্পালস অফ ফোর্স, মানে ঘাত বল আর বল এখানে জিনিসটা কি? তো মনে রাখতে হবে ঘাত বল একটা বলের একটা টাইপ, ঠিক আছে? ঘাত বল জিনিসটা কি? একটা বল, এর নাম হচ্ছে ঘাত বল আর কি। তো বলটার বৈশিষ্ট্য কেমন? বলটা হচ্ছে খুব কম সময় ধরে ক্রিয়া করে এবং মান অনেক বেশি হয়, ঠিক আছে? কারণ এই জন্য এদের মাত্রা হচ্ছে বলের মাত্রা, এর একক হচ্ছে বল। কিন্তু বলের ক্ষেত্রে হচ্ছে অন্য একটা জিনিস, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে বল এবং টাইমের গুণফলের সমান, যেটা মাত্রাও তোমার ভিন্ন
এবং এককেও কি ভিন্ন, বুঝছো? এই বলাকার সূত্র বলে আমরা দেখাই দিয়েছি। এই সমস্যাটা হতে পারো কিনা? পারবা? পারবা না? ইজি ম্যাথ। জড়তার দিকে আসো। জড়তা জিনিসটা কি? কোনো স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার প্রবণতা ও গতিশীল বস্তুর গতি বজায় রাখার বা গতি থাকার প্রবণতা হচ্ছে তোমার জড়তা। এই ব্যাপারটা একটু ইয়ে করে দেখাইছে। এটা গ্লাসের উপর একটা কয়েন রাখছে, কয়েন রেখে দেন এই গ্লাসের উপর একটা প্লেট টাইপের কিছু রাখছে, কাগজ, মোটা কাগজ, কাঠ চিন্তা করতে পারো, এবং এর উপর রাখছে একটা কয়েন। দেন তোমার কার্ডটাকে একটা টোকা দিয়ে ফেলে দিছে, ফলে কয়েনটা নিচে পড়ে গেছে। এটা মানে হচ্ছে তোমার এই বস্তুটাকে, যে কার্ড, তাকে তুমি বেগ দিছো, কিন্তু তোমার যে কয়েন তাকে কিন্তু তুমি বেগ দাও না। ফলে সে স্থির ছিল, সে স্থির থাকার প্রবণতার কারণে সে স্থির ওই জায়গায় ছিল এবং নিচে পড়ে যায়। বুঝতে পারছো? তো ভর যত বেশি হয়, জড়তা তত বেশি হয়। এবং তোমার জড়তা বেশি, ধরো পুষ্প জড়তা কম, এটা এরকম। যে হচ্ছে জড়তার ভ্রামক। ঘূর্ণনশীল জিনিসের ঘুরতে থাকতে চাওয়ার যে প্রবণতা, ওটা আমরা জড়তার ভ্রামক দ্বারা মানে বুঝাই। ঠিক আছে? মানে বা বস্তু, স্থির বস্তু ঘুরতে না চাওয়ার যে প্রবণতা, মানে তোমার একটা জিনিসকে ঘুরাইতে গেলে তোমার যে পরিমাণ কষ্ট হয়, সেটা হচ্ছে তার জড়তার জড়তা। যেমন দেখবা তোমার প্লাস্টিকের যে দরজাগুলা, ওগুলো ইজিলি ঘুরানো যায়, এটা জড়তা কম। যেগুলো কাঠের দরজা, ওটা ঘুরাতে গেলে একটু কষ্ট, ওটা জড়তা বেশি। এবং এবং কিন্তু লোহার দরজা কথা চিন্তা করো, সেটা জড়তা আরো বেশি। ঠিক আছে? এটা বোঝা যায়। তো এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, জড়তার ভ্রামক। আমি জড়তার ভ্রামক জিনিসটা বুঝছো? এটা হচ্ছে তোমার আর এর সমানুপাতিক, আর এর বর্গের সমানুপাতিক, এবং তোমার ভরের সমানুপাতিক। ঠিক আছে? তো দুইটাকে কম্বাইন করলে সেটা কি লেখা যায়? আই প্রপোর্শনাল টু এম আর স্কয়ার। ব্যাপারটা এরকম, কোনো একটা বস্তু ধরো, এই যে এই যে একটা বস্তু, সেটা ধরো এরকম লম্বা একটা লাইন দিয়ে আটকানো বা সুতা দিয়ে আটকানো, সেটা ধরো এই অ্যাক্সেস কে কেন্দ্র করে ঘুরে। এটা কি অ্যাক্সেস করে এভাবে ঘুরতে থাকে। সেখানে তার দেখো, তার ঘোরার যে অ্যাক্সিস, সেখান থেকে তার দূরত্ব কি অনেক বেশি না এটার তুলনায়? তাহলে ও জড়তা ভাবক কি হবে বলতো? বেশি হবে, অনেক বেশি। আর ধরো এই দুইটা সমান সমান জায়গার দিকে, সমান ধরো অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে, দুইটা সমান, আর হচ্ছে দুই জায়গায় সমান এখানে, কিন্তু তোমার এটা হচ্ছে ভর কম, এটা হচ্ছে ভর বেশি। তো যেটার ভর বেশি ওটার কি হবে বলতো? জড়তার ভর বেশি হবে, তা আই প্রপোর্শনাল টু এম আর স্কয়ার। তো এখানে হচ্ছে কণা জড়তার ভ্রামক বা মোমেন্ট অফ ইনারশিয়া, সেটাকে আমরা আই ইকুয়াল এম আর স্কয়ার দ্বারা প্রকাশ করি। তো এখানে এমটা হচ্ছে তোমার কণার ভর, যে কোনো একটা কণা, এই যে একটা কণা, সেটা ধরো যে এই অ্যাক্সিস কে কেন্দ্র করে আর আর ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে এভাবে। এম একটা কণা এই অ্যাক্সিস কে কেন্দ্র করে আর ব্যাসার্ধ নিয়ে এই যে এই পথে ঘুরতেছে, তখন তার জড়তার ভ্রামক হবে আই ইকুয়াল এম আর স্কয়ার।
ঠিক আছে? একটা জিনিস এখানে মনে রাখা জিনিস, রৈখিক গতিতে ভর যা করে কৌণিক গতিতে জড়তার ভ্রমণ তাই করে। মানে রৈখিক গতি আমরা এর আগে যা পড়ছি সব রৈখিক গতি নিয়ে পড়ছি না, এবার হচ্ছে কৌণিক গতি। তো রৈখিক গতিতে তোমার যেসব সূত্রে তুমি ভর ইউজ করছো এম, কৌণিক গতিতে সেসব সূত্রে তোমাকে আই ইউজ করতে হবে। রৈখিক গতিতে ভরের রোলটা প্লে করা হচ্ছে কৌণিক গতিতে জড়তার ভ্রমণ। তাই ধরো একটা চ্যাপ্টা বস্তু, এই যে বুঝতেছো কত বড় চ্যাপ্টা বস্তু। তো এটা ধরো এই জায়গার ভর দেখো দেখছো অনেক দূরে আছে, আর অনেক দূরে। এই জায়গায় ভর আবার কম দূরত্বে, এই জায়গায় ভর আবার কম দূরত্বে আছে, এই জায়গায় ভর আরেকটু বেশি দূরত্বে আছে। কিন্তু বুঝতে পারতো সেখানে বিভিন্ন ভর বিভিন্ন দূরত্বে আছে। এই জন্য কি করতে হবে, সবগুলা এরকম করে 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 যোগ করে দেন টোটালটা বের করতে হবে। তো এটা করা কষ্টকর, এটা আসলে পসিবল না। এই জন্য এখানে ইন্টিগ্রেশন করতে হয়। ইন্টিগ্রেশন তুমি এখনো পড়ো নাই। তো আমরা যদি এই বস্তুটাকেই যদি আমি চেপে চেপে কণাতে পরিণত করি, ঠিক আছে, এটা চ্যাপ্টার যে বস্তু দেখতেছো, এটাকে চেপে এরকম একটা কণাতে বস্তু করি, তাহলে ভর তো সেম থাকবে। এটার ভর এটার ভর সেম। কিন্তু এখানে আর এর জায়গায় চেঞ্জ আসবে, তাই না? আর এর জায়গায় চলে আসবে কি নতুন একটা জিনিস কে। তখন আমি কি লিখতে পারবো, এটা জড়তার ভ্রামক আই ইকুয়াল এর ভর আর এর দূরত্ব কত কে, স্কোয়ার এম কে স্কোয়ার। বা কে সমান কি লেখা যায়, রুট ওভার আই বাই এম। এই যে কে লিখছো না, এই কেটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। মানে চক্রগতি তো বুঝোই যে ঘুরতেছে চক্রাকারে, ওটার ব্যাসার্ধ। ইংলিশে বলা হয় রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে? তো কয়টা ম্যাথ আছে। একটি 5 গ্রাম কণাকে সুতায় বেঁধে ঘোরানো হলে কণাটির জড়তার ভ্রামক হচ্ছে এত, কণাটি কত ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছিল। তো এর ভর দেওয়া আছে, তোমার জড়তার দেওয়া আছে এত। তাহলে আমরা জানি কি জড়তার ভ্রামক বা ব্যাসার্ধ সমান কি বলতো, কণার ক্ষেত্রে রুট ওভার আই বাই এম। আই এম দিব, ঠিক আছে। কণার ক্ষেত্রে আর হয় জিনিসটা, আর যদি বস্তু বলে তাহলে কে হবে, সূত্র সেমই, কে সমান রুট ওভার আই বাই এম। তো এম হচ্ছে এখানে 5 কেজি, 5 কেজি হচ্ছে বড় বস্তু, জড়তা ভাগ হচ্ছে 100, তাহলে রুট ওভার 100 নিচে হচ্ছে 5, √20 হচ্ছে কে এর মান। বুঝছো? তো এখন এটা মানে ব্যাপারটা হচ্ছে এখানে মুখস্থ জিনিস একটু বেশি। ঠিক আছে? তো কিছু জিনিস তোমাকে মনে রাখতে হবে। যদি এরকম প্লেট জাতীয় কয়েন, তারপর প্লেট জাতীয় জিনিস থাকে, সেটা যদি তার কেন্দ্রকে কেন্দ্র করে, মানে কেন্দ্রের মধ্যে দিয়ে অ্যাক্সিসটা যায়, ঘূর্ণন অ্যাক্সিস, বুঝতে পারতেছো যে এটা একটা প্লেট, সেটা তার মাঝখানে বিন্দুকে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে, এভাবে ফ্ল্যাটলি ঘুরতেছে, এভাবে এভাবে। তখন তোমার সূত্র হচ্ছে হাফ এম আর স্কয়ার। ঠিক আছে? আই এর সূত্র হচ্ছে হাফ এম আর স্কয়ার। আর যদি সেটা এরকম ফাঁপা হয়, ঠিক আছে, তখন সূত্র হচ্ছে হাফ, হাফ বাদ দিয়ে এম আর স্কয়ার হবে। গোলকের ক্ষেত্রে 2/5 এরকম গোলক হলে, আর যদি ফাঁপা হয় তাহলে কত হয়, 2/3 এম আর স্কয়ার। মানে ফুটবলের জন্য হবে তোমার সূত্র হচ্ছে এটা। আর ধরো যদি গোলকের ভেতরে যদি তোমার কোনো বস্তু থাকে আর কি, মানে পৃথিবী যদি হয়, তার জন্য সূত্র হবে এটা। বুঝছো এটা? তারপর তোমার একটা স্কেল চিন্তা করো, স্কেলকে এরকম মাঝখান অ্যাক্সিস দিয়ে এভাবে ঘোরাচ্ছ, ঠিক আছে, তখন সূত্র হবে 1/12 এম এল স্কয়ার। আর যদি এক প্রান্ত দিয়ে ঘোরাও, এই যে এই প্রান্ত দিয়ে এভাবে ঘোরাচ্ছ, এই প্রান্তকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে, যখন সেটা এদিকে ঘুরে আসবে তখন ব্যাপারটা দেখতে এরকম হবে আর কি। ওকে? চিন্তা করে একটা ফ্যানের বাকি দুইটা পাখা ভেঙে ফেলছো তুমি, তখন যেভাবে ঘুরবে না, ওই রকম। আচ্ছা, এটাকে চিন্তা করো, তুমি একটা কলম নিয়ে কলমের দুই মাথায় দুইবার টোকা দিছো, এই মাথায় এক টোকা দিছো, আর কি হচ্ছে ধরে এই মাথায় টোকা দিছো, তাহলে কলম কিভাবে করবে, এখানে একটা এক্সিস কেন্দ্র করে ঘুরতে থাকবে না? তখন ওই সূত্র হচ্ছে এটা। আর যদি এভাবে সূত্র হচ্ছে এটা।
আরো কিছু সূত্র আছে। সরু দণ্ড হলে এটা, সরু এইভাবে গেলে এটা, রিং আকৃতি হলে এটা। যাই হোক, এটি কিছু করার নাই, এটি মুখস্থ রাখতে হয় আর কি। বেশি না, কয়েকটা মুখস্থ রাখলেই হবে। এটা দেখো, এই প্রশ্নটা পড়ো। হুম, এটা অবশ্য আমরা আরেকটু আগে যে কেস দেখাইছি সেটাই। একটা ফ্যানের সবগুলো দণ্ড, আর একটা দণ্ড আছে, এটা ফ্যান ঘোরাচ্ছে এই জায়গার উপর। সেখানে আই ইকুয়াল 1/3 ml স্কয়ার। এখানে এম কত, এটা এম হচ্ছে 2 কেজি। এর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 30 সেন্টিমিটার। তো 30 সেন্টিমিটার মানে হচ্ছে 3 মিটার। এখানে সূত্রে বসাই দিলে আই এর মান আসে এত। উদ্দীপকের দণ্ডটির ঘূর্ণন অক্ষ এক প্রান্ত থেকে মধ্যবিন্দুতে নিয়ে গেলে দণ্ডটির চক্রগতির ব্যাসার্ধে কিরূপ পরিবর্তন হবে? মানে তুমি যদি এই যে এটা এভাবে ঘুরতেছে না, এই অ্যাক্সিস কে কেন্দ্র করে এভাবে এভাবে, তুমি যদি তখন এরকম বানাই ফেলো, মানে এই যে দেখা দিলাম না আরেকটা দিক, প্রথমত এরকম আছে না এখন, হ্যালো, এখন এরকম আছে, তুমি যদি এরকম এই টাইপ বানায় ফেলো, মানে সেটা মাঝখানে কোনো অ্যাক্সিস কে কেন্দ্র করে যা ঘুরবে এই বস্তুটা, তার এই অ্যাক্সিসটা তুমি টেনে যদি মাঝখানে নিয়ে আসো, ঠিক আছে, মাঝখানে করে কোন অ্যাক্সিস কে কেন্দ্র করে সেটা ঘুরতে থাকবে, তখন তার চক্রগতি ব্যাসার্ধে কি পরিবর্তন হবে? তো আমরা আগে এখন চক্রবর্তী ব্যাসার্ধ কত সেটা বের করি। আমি আই জানি হচ্ছে এখন কত এত, এম জানি, তাহলে কে ইকুয়াল কি রুট ওভার আই বাই এম। এখন হচ্ছে চক্রবর্তী ব্যাসার্ধ এত। যখন আমি এটাকে টেনে মাঝখানে নিয়ে আসবো তখন তোমার আই এর সূত্র হবে 1/12 ml স্কয়ার, আই প্রাইম আর কি সেটাকে। তো সেটার কি বের করলে আসে এত, ঠিক আছে। দেন আবার আই প্রাইম ইকুয়াল এম কে স্কয়ার দিয়ে তুমি কে প্রাইম বের করবে এত। তাহলে তোমার আগে ছিল কে এত, এখন হয়েছে কে এত। তো কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাইছে, একটা থেকে একটা বিয়োগ দিলে আমি পেয়ে যাবো সেটা। এই প্রশ্নটা বুঝছো কিনা বলো তো? বুঝো কিন্তু। হুম, আচ্ছা। আচ্ছা, এখানে এখানে এই সূত্রটা একটু দেখা দরকার। সমান্তরাল অক্ষ উপপাদ্য, ধরো এই এই গোলাকার যে প্লেটটা আছে না, সেটা এই যে জেড অ্যাক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে। তুমি কি করলে, টেনে এই গোলাকার বস্তুটাকে এই যে জেড প্রাইমে নিয়ে আসলা, কতটুকু টানলা আর দ্রুত টানলা, ঠিক আছে। তুমি যদি টেনে যেহেতু এখানে নিয়ে চলে আসছো, তার কি জড়তার ভ্রামক চেঞ্জ হবে না? ধরো এখানে তার জড়তার ভ্রামক ছিল আই জেড, এখানে জড়তার ভ্রামক হচ্ছে কত, আই জেড প্রাইম, ঠিক আছে। তুমি যখন আর দ্রুত টেনে এই বস্তু নিয়ে আসবা তখন আই জেড প্রাইম হবে আগে যে আই জেড সেটা প্লাস নতুন করে এম আর স্কয়ার। এটা হচ্ছে তোমার সমান্তরাল অক্ষ উপপাদ্য, বুঝছো? এখানে তোমার এম হচ্ছে বস্তুটির ভর, আই জেড হচ্ছে ভরকেন্দ্র হচ্ছে দূরবর্তী অক্ষের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, আর আর হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মানে তুমি জেড অ্যাক্সিস থেকে এটা টেনে জেড প্রাইম অ্যাক্সিসে নিয়ে ঘোরাচ্ছ, তখন জড়তার ভ্রামক যখন চেঞ্জ হবে এরকম চেঞ্জ হয়ে যাবে। এবং অবভিয়াসলি এই দুইটা অ্যাক্সিস সমান্তরাল হতে হবে। তো এখানে একটা মেয়াদ দেওয়া আছে। তো এখানে দেখো একটা একটা গোলক, তোমার একটা গোলক যার ভর হচ্ছে তোমার 0.202 কেজি, এবং এটার
গোলকে ব্যাসার্ধ হচ্ছে কত, 0.0.01 মিটার, মানে মিটার আর কি, এটা ব্যাসার্ধ 0.01। তো এটা হচ্ছে নিজের অ্যাক্সিস, যে ও অ্যাক্সিস এর মাঝখানে একটা অ্যাক্সিস দেখতেছো? হ্যাঁ, এটা নিজের অ্যাক্সিসে ঘুরতেছে আর কি। এই নিজের অ্যাক্সিসে কোনো অন্য দিকে সরে যাচ্ছে না, লাটিমের মতো নিজের অ্যাক্সিসে ঘুরতেছে। তো এর সাথে একটা কাঠি পরে লাগানো হয়েছে, কাঠির ভর হচ্ছে 0.01 কেজি, কাঠির দৈর্ঘ্য হচ্ছে এত। এখন বলতে আমাকে প্রশ্ন করছে এন এক্সিস এর সাপেক্ষে সিস্টেমটির জড়তার ভ্রামক নির্ণয় করা। মানে যখন তুমি কাঠি লাগাবা তখন কিন্তু আর এটা এই নিজে এক্সিস এর সাপেক্ষে ঘুরবে না, সেটা ঘুরবে কি হবে, এই যে এইভাবে। তখন তোমার জড়তার ভ্রামক কত সেটা বের করতে বলছে। তা আগে আমরা কাঠির জড়তার ভ্রামক বের করি। এই যে এন এক্সিস এর সাপেক্ষে কাঠির জড়তার ভ্রামক আই কাঠি, সেটা হচ্ছে 1/3 এম কাঠি আই কাঠি স্কয়ার, এল কাঠি স্কয়ার। ঠিক আছে, কাঠিটা কি এরকম না, এরকম একটা এরকম শেপ না? তো আমরা এটা ক্ষেত্রে কি 1/3 ml² দিয়ে সূত্র ইউজ করতে পারবো, ওই যে আরেকটা চার্টে দেখাইছি, সেটাই ইউজ করছি। সেটা দিয়ে আমরা কাঠি জড়তা গ্রাহক পেয়ে গেছে এত। এবার আছে গোলকের জড়তা, মানে ঝামেলাটা কাঠিটা তো ইজিলি বের করা যায়, গোলক এটা ঝামেলা আছে। কারণ গোলক আগে ও এক্সিস কে কেন্দ্র করে ঘুরতো, এখন সে এন এক্সিস কে কেন্দ্র করে ঘুরতেছে। তো ও এক্সিস কে কেন্দ্র করে যখন ঘুরতো তখন তার জড়তার ভ্রামক ছিল IO 2/5 m r²। সেটা আসে এত। ঠিক আছে, তো অ্যাক্সিস এক অ্যাক্সিস থেকে আরেক অ্যাক্সিসে গেছে না, এর মধ্যবর্তী দূরত্ব কত বলতো, 0.05। আমরা একটু আগে দেখছি এক অ্যাক্সিস থেকে আরেক অ্যাক্সিসে গেলে তখন তোমার কিভাবে চেঞ্জ হয়, যে আগের অ্যাক্সিসের জড়তার ভ্রামক প্লাস ভর ইন্টু দূরত্ব স্কয়ার। এই যে আমরা আগেরটা দেখাইছি না, আই জেড প্রাইম ইকুয়াল কি আই জেড প্লাস এম আর স্কয়ার, তাই না? তাহলে এখানে ক্ষেত্রে জেড এর জায়গায় কি হবে, এখানে হবে এম আর এখানে হবে কি ও, তাই না? এটার সাথে রিলেট করতে পারো? তো এই যে এক এসএস থেকে আরেক এসএস এ নিয়ে আসছিল, এখানে কিন্তু সেম ঘটনা ঘটছে। এই যে আই এ হচ্ছে তো আমরা আরেকটা বের করছি, এম হচ্ছে 0.2, এবং এই এক্সেস থেকে এক্সেস দূরত্ব হচ্ছে যে কাঠির দৈর্ঘ্য আর কি 0.05। সেটা এখানে বসা দিলে তোমার গোলকের জড়তা ভাগ বের হয়ে যাবে। এবার তুমি তোমার টোটাল জড়তা ভাগ কি কাঠি আর গোলক না, সিস্টেমটা কি কি আছে, কাঠি আছে গোলক আছে, তো কাঠি জড়তা ভাগ যোগ গোলকের জড়তা ভাগ, দুটো যোগ করলে তুমি এটা পাবে। বুঝছো এটা? এখানে রৈখিক কণিক রাশিমালার জিনিসপত্র দেখানো হয়েছে। রৈখিকে যেটা সরণ এস, কণিকে সেটা থিটা, রৈখিকে তো ভি, কণিকে সেটা ওমেগা। এটা এখানে এ, এখানে হচ্ছে আলফা, এখানে এম, সেখানে হচ্ছে আই, এখানে ভরবেগ হচ্ছে এম ভি, এখানে হচ্ছে আই ওমেগা, এখানে এফ ইকাল এম এ, এখানে হচ্ছে কি টাও ইকাল আই ওমেগা। বুঝতে পারছো? এফ এর জায়গায় কি নিচে, এখানে টাও বা টর্ক নিচে, এম হচ্ছে আই, এ হচ্ছে আলফা। উজ্জুতে কি ইকুয়াল হাফ এম ভি স্কয়ার, এখানে হবে ইকুয়াল হাই ওমেগা স্কয়ার। বুঝছো? দেখছো এটা? Okay. আচ্ছা, তুমি এসএসসি লেভেলে এরকম ম্যাথ দেখছো না, একটা একটা হেলানোর তল দিয়ে একটা বস্তু গড়ায় যাচ্ছে, তার গতিমতি হিসাব করছো, এগুলো করছো না এসএসসি তে? হ্যালো? তখন কিন্তু আমরা এই যে বল যে নিজেও ঘুরে নিজের অ্যাক্সেস কে কেন্দ্র করে ঘুরতে থাকে না, এভাবে এভাবে, সেটা কিন্তু আমরা ক্যালকুলেট করতাম না, সেটা আমরা মাথায় রাখতাম না। কিন্তু এখন যদি হেলানো তল দিয়ে এরকম বল গড়ায় যায়, তাহলে তোমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কি তার এভাবে রৈখিক গতি, আর একটা হচ্ছে তার কি কৌণিক গতি।
এখানে একটা সমস্যা প্রবলেম আছে, প্রবলেমটা দেখো। এটা বুঝতেছো না? এই বস্তু এখান এ থেকে তুমি একটা এই বলকে নিচে দিয়ে ঠেলা মারছো, কোনো ফোর্স দাও না, এমনি ছেড়ে দিছো আর কি। ঠিক আছে? তো সে এদিক দিয়ে এবার যাবে, তার একটা বেগ থাকবে, রকি বেগ বি, তাই না? এবং তার একটা কনিক বেগও থাকবে, সে কিন্তু নিজের এক্সিসের সাপেক্ষে ঘুরতে থাকবে। সে কিন্তু সোজা স্লাইড করবে না, সে কিন্তু গড়ায় গড়ায় যাবে না। এই তুমি রেসপন্স করো না কেন? সে কি গড়ায় গড়ায় যাবে না এভাবে? তো তার কি কৌণিক গতি থাকবে একটা, এবং সে কিন্তু এখানে একটা স্পিডে পাস করবে, এখান দিয়ে যাবে, তাহলে তার রৈখিক গতিও থাকবে একটা। তো সি অবস্থানের বলটির রৈখিক বেগ কত সেটাকে জানতে চাইছি। এটা তো ইজি। তোমার এই অবস্থানে তার তার টোটাল শক্তি কত বলো তো? এই অবস্থানের শক্তি হচ্ছে কি ইকুয়াল mgh। সেটাই কিন্তু এখানে এসে কি গতিশক্তির রূপান্তরিত হবে। এবং এখানে কোনো বাধা মাধা নাই, তো এটা আসলে ওই বেগে জেগে থাকবে। ঠিক আছে? তাহলে এই অবস্থা সি অবস্থানে তোমার এই অবস্থানের মোট শক্তি আর সি অবস্থানের মোট শক্তি সমান। এই অবস্থানের মোট শক্তি হচ্ছে তার বিভব শক্তি প্লাস গতিশক্তি, কিন্তু এই অবস্থানে তো এটা স্থির, তাহলে গতিশক্তি কত? শূন্য। শুধু বিভব শক্তি mgh এ থাকবে, যে আমি বলছিলাম mgh। এবং সি অবস্থানে তার বিভব শক্তি হচ্ছে শূন্য, যা থাকবে সেটা হচ্ছে কি গতিশক্তি। ঠিক আছে? তো গতিশক্তি এখানে দুই ধরনের গতি আছে, একটা কি রৈখিক গতি আর একটা কি কৌণিক গতি। রৈখিক গতির জন্য হাফ এম স্কয়ার, আর কৌণিক গতির জন্য হাফ আই ওমেগা স্কয়ার। এম জি এইচ তো আমি জানি, এই যে এম ও জানি, জি ও জানি, এইচ ও আমি জানি। ঠিক আছে? এম জানি না, জি আর এইচ জানি। তবে হ্যাঁ, আমরা যদি এবার এবার তোমার হিসাব শুরু করি, হাফ এম বি স্কয়ার আলাদা রাখলাম, আই ওমেগা স্কয়ারকে নিয়ে কাজ শুরু করলাম। তো আই হচ্ছে জড়তার ভ্রামক। তো কোন একটা গোলক যদি এভাবে ঘুরতে থাকে, ফাঁপা গোলক, ফাঁপা গোলকের জন্য আমরা সূত্র শিখছি না? এই যে ফাঁপা গোলকের জন্য সূত্র কি ছিল? এটা ছিল 1/2/3 এম আর স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে ফাঁপা ধরে না, এটাকে তোমার পূর্ণ ধরছে আর কি। মানে বলের ভেতরটা ফাঁকা না, বলের ভেতরে জিনিসপত্র আছে। তাহলে হাফ 2/5 ধরছে এম আর স্কয়ার আই এর মান। দেন ওমেগাকে কি লেখা যায়? ওমেগা ইকুয়াল আমরা আমরা জানি কি ভি ইকুয়াল ওমেগা আর। তাহলে ওমেগা ইকুয়াল কি লেখা যায়? ভি বাই আর। তো এখানে বসায় দিলাম, বসায় দিয়ে ক্যালকুলেট করলে এরকম আসে। আর স্কয়ার আর স্কয়ার কাটা যাবে, বি স্কয়ার থাকবে জাস্ট। টোটাল এটাকে যোগ করে তুমি বি এর মান বের করবা কি এম এম, যে এম এম কেটে দাও দুই জায়গা থেকে, দেন যোগ টোগ করে বি এর মান বের করবে এত। বুঝছো? তারপর আছে টর্ক। টর্ক কি? যা কোনো স্থির বস্তুকে ঘোরাতে যাওয়া ঘূর্ণনরত বস্তুকে মানে ঘূর্ণনরত বস্তুর ঘূর্ণন হার বাড়াতে বা কমাতে যায়। মানে ওখানে ফোর্স যেই কাজটা করতে, এখানে টর্ক ওই কাজটা করতেছে।
এই যে দেখো একটা দরজা, তুমি এটা ঘুরাইতে চেষ্টা করতেছো, তুমি যদি ফোর্স এই জায়গায় দাও, তাহলে ধরো এটা অনেক জোরে জোরে কি খুলে যাবে বা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তুমি যদি ফোর্স এই জায়গায় দাও, তখন আর কিন্তু জোরে হবে না, একটু আস্তে হবে। তুমি যখন ফোর্স এই জায়গায় দিবা, সেম ফোর্সে কথা বলতেছি, তখন দেখবা তুমি হয়তো বন্ধই করতে পারছো। বাসে গিয়ে ট্রাই করে দেখবা যে একদম লাস্ট মাথা যদি ফোর্স দাও খুব ইজিলি বন্ধ করা যাচ্ছে, মাঝখানে দিলে একটু কষ্ট হচ্ছে, একদম কাছে নিয়ে দিলে সেটা খুবই কষ্ট হয়ে যায়। এক আঙ্গুল দিয়ে ট্রাই করবা, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। তার মানে বুঝতেছো, এখানে একই বল দিলেও সব দরজা কিন্তু সমানভাবে ঘোরানো যায় না। অর্থাৎ কতটুকু ঘোরানো যাবে তার সাথে বলের উপর নির্ভর করতেছে না এখানে, বরং কোথায় বল দিচ্ছি তার ঘূর্ণন বিন্দু হতে দূরত্বের, ঘূর্ণন বিন্দু হতে তার দূরত্বের উপরও নির্ভর করতেছে। ঠিক আছে? তো কোনো একটা বস্তু যদি এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরে এবং তুমি যদি এখানে এফ ফোর্স দাও, তাহলে তার যে টর্ক সেটা হচ্ছে তোমার এফ আর এই যে ডি এর গুণফল, তাও ইকুয়াল এফ ইন্টু ডি। তুমি যত ফোর্স বাড়াবা টর্ক তত বাড়বে, যত ডি বাড়াবা দূরত্বটা বাড়াবা তোমার টর্ক তত বাড়বে। তো দুটো গুণফল দিয়ে টাও ইকুয়াল এফ টি হিসেবে লেখা যায়। টর্কের চিহ্নর পর্থা তোমার যদি কাউন্টার ক্লক ওয়াইজ হয় তাহলে তোমার সেটাকে পজিটিভ ধরবা, আর যদি ক্লক ওয়াইজ হয় তাহলে সেটাকে নেগেটিভ ধরবা আর কি। এটা শুনে বাস্তবে থাকলে সামনাসামনি থাকলে দেখানো যেত, নেক্সট কালকে হয়তো দেখাবো সামনাসামনি এটা টর্কের ব্যাপারটা। হুম। এটা এটা পড়ো তো। কেউ উপরে উঠবে? বালিকের ভর 30 কেজি, বালকের ভর 28 কেজি। বালক কিন্তু একটু দূরে আছে, বালিক একটু কাছে আছে। ঠিক আছে? বালকটা কেমনি বুঝতেছে বালকটা? তুমি কোন টর্ক বের করো না, যার টর্ক বেশি সে উপরে উঠবে, যার টর্ক বেশি সে কি নিচে নামবে, তাই না? বালিকে উপরে উঠবে আর কি। মানে যে যার টর্ক কম সে উপরে উঠবে। তো তুমি বালকের টর্ক বের করো। বালকের টর্ক হচ্ছে কি 28 ইন্টু 9.8। ওজন এটা আমরা ওজন দিয়ে হিসাব করবো, এই জন্য সব জায়গায় 9.8 গুণ দিতে হবে দুই জায়গায়। 9.8 দিয়ে গুণ দিয়ে 3.5 টর্ক হয়ে যায় কত? বালকের টর্ক হচ্ছে এত। সিমিলারলি বালিকের টর্ক কত? এত। ঠিক আছে? তো বালকের টর্ক বেশি, তাহলে বালক নিচে যাবে, বালিকা কি হবে? উপরের দিকে উঠবে, তাই না? আর দেখো বালকেরটা আমি পজিটিভ লিখছি, এখানে দিচ্ছি নেগেটিভ, তাই না? কিভাবে? দেখো আমি যদি এখানে অ্যাক্সিস চিন্তা করি, আমি যদি এটাকে অ্যাক্সিস চিন্তা করি, তাহলে তো দেখো বালক ফোর্স দিচ্ছে নিচের দিকে, তাই না? তো সেটা কি অ্যাক্সিসের সাথে কি অ্যান্টি ক্লকওয়াইজ উৎপন্ন করতেছে না? অ্যান্টি ক্লকওয়াইজ দেখো, অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা পজিটিভ ধরতেছি, এই যে এখানে প্লাস দিচ্ছি। বালিকা কি করতেছে? নিচে দিয়ে দিচ্ছে। তাহলে বালিকা কি কোন দিকে উৎপন্ন করতেছে? ক্লকওয়াইজ, রাইট? বালিকা নেগেটিভ হবে। বুঝছো এটা? তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে কে আসলে নিচে যাবে। বালকটা নিচে যাবে, মেয়েটাও উপরে উঠে যাবে। মানে কি বুঝছো, দুইটা যোগ করছো, যোগ করে দেখছে পজিটিভ কিনা, পজিটিভ কিনা দেখে দেন বলছে কি যে বালক নিচে যাবে। তুমি এভাবে করতে পারো বা ডাইরেক্ট করে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি বল ঘূর্ণন কেন্দ্রের সাথে লম্বভাবে না থাকে, মানে বলটা আমরা তখন কি দেখছি, দেখছো যে এই যে ঘূর্ণন কেন্দ্রের সাথে কি এই যে দূরত্ব এর সাথে লম্বভাবে আছে, তাই না? যদি লম্বভাবে না থাকে, তখন হচ্ছে তোমার কিছুই না, জাস্ট উপাংশ নিয়ে কাজ করতে হবে। তখন তুমি এ হচ্ছে অ্যাক্সিস, এ হচ্ছে তোমার কাট বা দূরত্ব, ঠিক আছে? তাহলে এই তুমি কোনাকুনি ভাবে এফ দিছো। এফ এর দুটো অংশ, একটা এফ কস থিটা যেটা এই অ্যাক্সিস বরাবর ব্যাসার্ধ বরাবরই যায়, আর একটা কি এফ সাইন থিটা যেটা লম্ব হয় এই ব্যাসার্ধের সাথে লম্ব হয়ে যায়। সবসময় কোনটা নিবা? যেটা ব্যাসার্ধের সাথে লম্ব ভাবে যায় সেটা নিবা।
বুঝছো? ধরো এটা একটা বস্তু, ধরো এটা একটা কলমকে আমি মাঝখানে ফুটা করে এরকম কিছু একটা পেরেক মেরে দিচ্ছি, আমরা মারছি যাতে এটা ঘোরানো যায়। তো তুমি যদি এদিকে ফোর্স দাও, তো এটা একটা উপাংশ হচ্ছে এদিকে কাজ করবে, একটা উপাংশ কাজ করবে এইদিকে। ঠিক আছে, এই যে আমি একটু কেটে দিই। একটা উপাংশ এদিকে কাজ করবে, আরেকটা উপাংশ এদিকে। ওকে, এই উপাংশটা কিন্তু তোমার ঘুরাইতে কোনো হেল্প করতেছে না। এই উপাংশটা চাবে তোমার কি এটাকে এদিকে টেনে নিয়ে চলে যেতে, বাট সেটা তো পারবে না। আর তোমার যে এই উপর দিকে যে উপাংশ সেটা কিন্তু ঘোরানোর চেষ্টা করবে। ঠিক আছে? তার মানে আমরা টর্কে শুধু শুধু এইটাই ইউজ করবো, এফ সাইন থিটা। সবসময় আমার ব্যাসার্ধের সাথে লম্ব হয়ে যেটা সেটা ইউজ করবো, যে সাইন থিটা হোক বা কস থিটা হোক। বুঝছো? এটা এটা এই উপাংশটা এটা কি এই ব্যাসার্ধ ডি এর সাথে লম্ব না? এই যে লম্ব না এটা, তাহলে এটা ইউজ করবো, যেটা লম্ব এটা ইউজ করবো। আচ্ছা, এই যে দেখো এখানে দেখো, সিমিলারলি এখানে দেখো, এখানে 2, এখানে 6, এখানে 8। ঠিক আছে, 8 এর যে এই দিকের উপাংশ সেটা ইউজ করব, 6 এর যে এই দিকের উপাংশ সেটা ইউজ করব, কারণ এই অ্যাক্সিসের সাথে যেটা প্যারালাল আর কি সেটা, অথবা যে ব্যাসার্ধ সেটার সাথে লম্ব যেটা সেটা। তো আমরা করি। 2 নিউটন জনের টর্ক হচ্ছে এফ ইন্টু টি, সেটা হচ্ছে লম্ব, সেটা ডাইরেক্ট গুণ দিয়ে দিই, এই 2 আর 2 যুক্ত কত 1, 2 ইন্টু 1, টর্ক হচ্ছে 2 নিউটন নিউটন মিটার। ঠিক আছে, সেটা হচ্ছে কি হবে, মাইনাস কেন দিছি, কারণ এটা দেখো অ্যাক্সিসের সাথে কি ক্লকওয়াইজ ঘুরতেছে, তাই না? এটা ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, এই জন্য এটা মাইনাস। আর এটা তোমার 6 এর জন্য চিন্তা করো, 6 এর জন্য কি নিতে হবে, 6 সাইন 45, মানে এই লম্বা এই অংশটা সেটা কত, 6 সাইন সাইন 45, এটা লিখলাম 6 সাইন 45। দূরত্ব কত এখান থেকে এখানে, সেটা হচ্ছে 5, 5 লিখলাম। কত আসছে এত, সেটা মাইনাস নেই প্লাস, কি হয় বুঝবো, এটাও কি পজিটিভ, মানে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, এই জন্য এটা মাইনাস। এটার ক্ষেত্রে তোমার সেটা প্লাস হবে, কারণ এটার ব্যাপারটা সেটা হচ্ছে কিরকম, সেটা উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, এই জন্য সেটা পজিটিভ। বুঝছো? টোটাল টর্ক তুমি যুক্ত করো, তাহলে তুমি মাইনাস আসছে না, তার মানে সেটা কি এই বস্তুটা ক্লকওয়াইজ ঘুরবে। যদি প্লাস আসতো তাহলে কি হইতো, এই বস্তুটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। বুঝছো? এটা বুঝো নাই? আমি প্রত্যেকটা ফোর্সের জন্য টর্ক বের করলাম, সেটা কি হবে, 2 নিউটনের জন্য টর্ক এত, 6 নিউটনের জন্য টর্ক এত, তোমার 8 নিউটনের জন্য টর্ক এত। তো তোমার 2 নিউটনের জন্য তো সরাসরি জাস্ট 2 ইন্টু দূরত্ব কত 1 সেটা ইউজ করছি। 6 বা 8 এর জন্য আমার কি করতে হবে, এই যে লম্ব যে এই উপাংশটা সেটা নিতে হবে, সেজন্য আমি 6 সাইন 45 8 সাইন 40 লিখছি। ওকে, আর মাইনাস গুলা কেন, ও হচ্ছে তোমাকে দেখো যে এইভাবে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করে, যেন ও মাইনাস। এই দুইও কিছু কিন্তু ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে, ও মাইনাস। আর হচ্ছে তোমার এন্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করছে, এই জন্য ওকে প্লাস দিছি। সবগুলো যোগ করে তোমার রেজাল্ট আসছে মাইনাস, তার মানে সেটা কাউন্টার ক্লকওয়াইজ করবে, মানে সরি ক্লকওয়াইজ করবে। বুঝছো এটা? আগাবো সামনে। এটা হচ্ছে কাপল, কাপল চিনো? আচ্ছা, এটা এটা হচ্ছে তো কাপড়টা হচ্ছে, তুমি ধরো কি বলে, কিভাবে বোঝানো যায়, তুমি এরকম কখনো দেখছো? হ্যাঁ, কখনো গাড়ির টায়ার যে খুলে, ওটার এই যন্ত্রটা দেখছো, যে মাঝখানে এরকম ইয়া থাকে আর দুদিকে এরকম থাকে, বুঝছো? ওই ব্যাটা হাত দিয়ে কি করে যেটা ধরে, বা তুমি স্টিয়ারিং এর কথা চিন্তা করো। ঠিক আছে, স্টিয়ারিং এরকম না, এক হাত দিয়ে এদিকে ফোর্স দেয় আর এক হাত দিয়ে এদিকে টান দেয়, ফলে কি হয় জিনিসটা ঘোরা শুরু করে।
মাঝখানে যে স্ক্রু বা যাই থাকুক না কেন সেটা ঘুরে। দেখছো কখনো এটা? আরে তুমি সিএনজিতে চলো না, বাইক দেখো না জীবনে, এই দুটো বাইকের হাতেও চিন্তা করো বা সিএনজির হাতেও চিন্তা করো। সিএনজি ওয়ালা সিএনজি চালানোর সময় তুমি সাইকেলের কথা চিন্তা করো না, সাইকেল চালাও নি? কি করছো দুনিয়াতে কম? জীবনে বুঝি এই বা হুন্ডা তো দেখছো? এটা কি করে, এই যে যখন তাকে এদিকে ঘুরাইতে হবে, ধরো এটা হচ্ছে টায়ার, যখন এটাকে তোমাকে এদিকে ঘুরাইতে হবে তখন কি করে, এদিকে একটা জোরে ফোর্স দেয় আর এদিকে একটা টান দেয়, এদিকে ঠেলা মারে এদিকে টান মারে, তখন জিনিসটা এদিকে ঘুরে যায়। যখন তোমার এদিকে ঘোরানো লাগে তাহলে উল্টা কাজটা করে। এই যে দুই দিক থেকে তোমার সমপরিমাণ ফোর্স দিলে মাঝখানে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলে কাপল। এই কাপলটা হচ্ছে তোমার এই ফোর্স আর দিকের গুণফল, মাঝখানে দূরত্বের গুণফল, দুইটার দূরত্বের গুণফল। ঠিক আছে? যে কোনো একটা বলের মান আর বলের মধ্যে দূরত্ব আর টার্ক নেট, এটাকে বলা হয় কাপল, দ্বন্দ্ব। আচ্ছা, এখানে নিউটনের কৌণিক বলের সূত্র এগুলো আমি অলরেডি বলছি। এফ এর জায়গায় টাও নিবে তোমার, বাকিগুলো সিমিলার লিখে যাবে। যে অলিম্পিক খেলা হয় না, তখন তখন জিনিসটা খেয়াল করছে যে তোমার যে ঘুরে যে, হ্যাঁ, এটা আইস স্কেটিং এর সময় ঘুরে যে, দেখছো এটা কখনো? ঘোরার সময় কি করে, ঘুরার সময় হাতগুলো ছড়ায় দেয় না? হাত যখন ছড়ায় দেয় তখন তার যে ইনার্শিয়া সেটা বেড়ে যায়, কারণ ইনার্শিয়া তোমার কি আর এর সমানুপাতিক, তাই না? হাত যখন ছড়ায় দিবে তখন তোমার আরটা অনেক বেশি হয়, তাহলে তোমার বেগটা কৌণিক বেগটা কম হয়। আর যখন সে হাত ধরে ফেলে বা চিমায় ফেলে, ঠিক আছে, কাছে নিয়ে আসে, তখন কি হয়, তোমার ডব্লিউটা বেড়ে যায়, মানে সে তার দ্রুত স্পিডে করতে থাকে। ঠিক আছে? এটা কখনো খেয়াল করে দেখো আর কি। যদি সে বেশি ভিতরে বেশি জোরে ঘুরতে চায় তাহলে সে আস্তে করে হাতটা নিচে নামায়, কমায় ফেলে, চিমায় ফেলে। আর যদি সে আস্তে ঘুরতে চায় তাহলে হাতটাকে ছড়ায় দেয়। এখানে বোর্ডে কিছু ম্যাথ আছে। ফার্স্ট টপিকের দিকে আছে আমরা। এই বোর্ড সমস্যাটা দেখো। 60 কেজি ভরে একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে 20 মিনিটে 20 বার ঘুরতে পারে। তিনি একটি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন। নৃত্যশিল্পী একটি সঙ্গীতের সাথে সাথে ঐক্যতানিক হতে পারে তাল মিলাইতে মিনিটে 30 বার ঘুরলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করো। বুঝছো এটা প্রশ্ন, বুঝছো? মানে একজন নৃত্যশিল্পী আর কি, সে ধরো এই যে, ধরো সে হচ্ছে এটা, ঠিক আছে, সে নর্মালি তার ওজন হচ্ছে তোমার 60 কেজি। সে নর্মালি এমন ভাবে ঘুরে, মানে চক্কর দেয় আর কি, সে হচ্ছে কত মিনিটে 20 বার আরপিএম। তো তো সে একটা গানের সাথে মনে হয় এরকম চক্কর দিচ্ছে, বিদেশি এরকম করে, মেবি টার্কিশ, টার্কিশ যে নৃত্যশিল্পী গুলো আছে তারা এরকম করে। তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো। টার্কিশ, কারণ টার্কিশ এরকম নাচে আর কি, টার্কিশ নৃত্য হচ্ছে এরকম, এই জন্য বলছি। তো সে এরকম ঘুরতে পারে, কিন্তু তাকে তোমার গানের সাথে তোমার তাল মিলাতে হলে 20 থেকে বাড়ায় 30 আরপিএম এ ঘুরতে হবে। এখন তোমার এখানে তখন যখন 20 আরপিএম এ ঘুরতেছিল, জড়তার ভ্রামক একটা ছিল,
যখন 30 আরপিএম যখন ঘুরবে তখন জড়তার ভ্রামক কি চেঞ্জ হবে। তো জড়তার ভ্রামক দিয়ে তুলনা করতে বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেডিয়াস পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। আরপিএম কে 2π/60 দিয়ে ভাগ দিলে, এটা দিয়ে গুণ দিলে তোমার রেডিয়ান পার সেকেন্ডে আসে। ঠিক আছে? যাই হোক, তো তোমার কি করতে হবে, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্র ইউজ করতে হবে। আমরা M1 V1 M2 V2 এরকম সূত্র ইউজ করছি না? ওই যে বন্দুকের পিস্তল থেকে যে গুলি বের হওয়ার সূত্র হাবি জাবি করছি না এগুলো? ওরকম আর কি, I1 II ওমেগা I ফাইনাল ওমেগা ফাইনাল। তো দুটার তুলনা তুমি এইভাবে করতে পারো, সবকিছু বসায় দিবা। তো একটা জিনিস কিন্তু তুমি ঘুরে যে থাকো, ধরো একটা বস্তুকে এরকম রশি বেঁধে তুমি ঘুরাচ্ছ, ঠিক আছে? এরকম রশি বেঁধে ঘুরাচ্ছ, ধরো সেটা আর কেন্দ্রে। তো এটা কেন্দ্র বরাবর যে ফোর্সটা ফিল করে বা তুমি রশিতে যে টানটা ফিল করো, সেটা হচ্ছে এরকম কেন্দ্রমুখী পথ। ঠিক আছে? টান ফিল করা বলতে তুমি এই বস্তুটা তো বাইরে ছিটকে যেতে পারতো, তাই না? কিন্তু সেটা যাচ্ছে না। সেটা অবভিয়াসলি বলের কারণে তোমার সাথে এইভাবে কেন্দ্রে এইভাবে ঘুরতেছে। ঠিক আছে? ওই বলটাকে বলা হয় কেন্দ্রবিমুখী, কেন্দ্রমুখী পথ, কেন্দ্রের দিকে বরাবর কাজ করে। এবং কখনো যদি তুমি রশিটা ছেড়ে দাও, তখন কি করবে, সেটা কি তাই স্পর্শক বরাবর ভি বেগে চলে যাবে। ভিটা হচ্ছে তার স্পর্শক বল বা যে কোনো মোমেন্টে তার গতি, রৈখিক গতিশক্তি, রৈখিক গতি, যে কোনো একটা মোমেন্টে তার রৈখিক গতি হচ্ছে এটা ভি। এখানে বাকিটা রিডিং করে নিও আর কি। কেন্দ্র বিমুখী বল আসলে এটা তো ঝামেলা আছে। এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে, অ্যাকচুয়ালি কেন্দ্রমুখী বল এক্সিস্ট করে। যে কোনো পূর্ণশীল বস্তুতে তোমার কেন্দ্র বিমুখী বা কেন্দ্রমুখী বল যেটাই বলো না কারণ এফসি ইকুয়াল এম ভি স্কয়ার বাই আর। লেটস রেস 3 2 1 গো। এই খেলা দেখছিল এগুলা? এগুলা কেন দেখছিল? রাস্তায় মোটর সাইকেল আর মোটর আরোহী, এই দেখছিল যে যখন সেই যখন তোমার এই বাঘ নিতে যায় তখন এরকম শুয়ে যায় না? কেন শুয়ে যায় বলতো? হ্যাঁ, ব্যাংকিং করে কাটা। তা কেন্দ্র বিমুখী ফোর্স, কেন্দ্রবিমুখী ফোর্স কি করে, তাকে দূরে ঠেলে দিতে চায়। ঠিক আছে? রেস ট্র্যাক থেকে বাইরে ফেলে দিতে চায়। তো সেটা ট্যাকেল দেওয়ার জন্য সেই কাজটা করে। হ্যাঁ, ঠিকই। তাহলে যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি, ধরো জিনিসটা এই ব্যাটারি ধরো এখানে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে তার এই দিক বরাবর একটা ফোর্স থাকবে, সেটা কেন্দ্র বিমুখী ফোর্স, সেটা তাকে ট্র্যাক থেকে বাইরে দিয়ে ফেলে দিতে চাইবে, তাই না? হ্যালো? এবং তার যে ওজন সেটা বরাবর নিচে দিয়ে কাজ করবে। ঠিক আছে? এবং তার যে রিঅ্যাকশন ফোর্স সেটা কি এই অ্যাঙ্গেল বরাবর কাজ করবে না? রিঅ্যাকশন ফোর্স কি সে যে এম যে দিচ্ছে তার, নর্মালি কোনো মাটিতে দাঁড়াইলে বা কোনো কিছু দাঁড়াইলে
তুমি যে ওজনটা ফিল করো সেটা হচ্ছে তার রিয়েকশন, তোমার রিয়েকশন, মাটি তোমাকে যেটা দিচ্ছে। তো এই ব্যাটাতে যেহেতু শুয়ে গেছে, তার কি তোমার তার রিয়েকশন ফোর্স কি এই বরাবরই হবে। এবং রিয়েকশন ফোর্সের দুটো অংশ, আমরা এটাকে দুটো অংশ ভাগ করতে পারি, একটা আর আর কস থিটা, আর একটা হচ্ছে আর সাইন থিটা। ধরো থিটা হচ্ছে ধরো এটা, ঠিক আছে? তো এখন তোমার আর সাইন থিটা কি করতেছে, ওকে ট্যাগেল দিচ্ছে, মেইন কথা, ওকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। ও চাচ্ছে বাইরের দিকে ঠেলে দিতে, আর সাইন থিটার আবার টেনে ধরতেছে। আর কস থিটা কি করতেছে বলো, তার ওজনটা ফিল করাচ্ছে, বুঝছো? এই দেখো যে ওয়াই অক্ষ বরাবর আর কস থিটা আর এম ডি সমান, অর্থাৎ আর কস থিটা ওজনকে ধরে রাখে, ওজনকে ট্যাগেল দেয়। আর তোমার এক্স অক্ষ বরাবর যে আর সাইন থিটা আছে সেটা হচ্ছে তোমার যে এম ভি স্কয়ার বাই আর, তাকে ট্যাগেল দেয়। হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ, বুঝছো এটা? বলতেছি যে আর সাইন থিটা তোমার যে কেন্দ্র ভূমিকি ফোর্স, আর সাইন সাইন থিটা কি করে, কেন্দ্র ভূমিকি ফোর্স, দেখো আর সাইন থিটা কাজ করতেছে এদিকে, আর কেন্দ্র ভূমিকি ফোর্স কাজ করতেছে এদিকে, ওকে নিশ্চিত করে। হ্যাঁ, ইকুয়াল মানে মান সমান আর কি। আর কস থিটা হচ্ছে এম ডি সমান। তো তুমি আর কস থিটার সমান এত, আর সাইন থিটার সমান এত, তুমি যদি একটা আরেকটাকে ভাগ দাও তাহলে কি থাকে, ট্যান থিটা থাকে না? সে সমান কি আসে, এম এম কাটা যাবে ভি স্কয়ার বাই আর জি আসে। এটা হচ্ছে সূত্র আর কি, একটা সূত্র। এবার তুমি যদি তোমার ধরো তুমি এটাকে এই যে চলে যাওয়া, যে এই যে ফেলে যাওয়া, ঠিক আছে, এটা রক্ষা করার জন্য তুমি কি করলা, এরকম উঁচা করে দিলা, রাস্তাটা এরকম কি করলা, উঁচা করে দিলা। কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঁচা করছো, ধরো আস্তে আস্তে এরকম, সে তুমি এরকম করে দিছো, এই উচ্চতা উঠাইছো, ঠিক আছে? এটা থিটা অ্যাঙ্গেলে উপরে করছো। এই থিটাকে বলা হয় ব্যাংকিং কোণ। তো ট্যান থিটা ইকুয়াল বি স্কয়ার আর, যে একটা সূত্র আমরা দেখছি। আর তুমি যদি এটাকে যদি তুমি এইচ উচ্চতা ধরো, এখানে এটা যদি তুমি কত, রাস্তার যে প্রস্থতা সেটাকে তুমি আর ধরো, তাহলে থিটাই সমান কত আসে, এইচ বাই আর। এটা মনে রাখতে পারো। দেখ এটা একটা ম্যাথ দেখলে ব্যাপারটা বুঝে যায় ভালো, এই ম্যাথটা বড় একটু। বুঝছো? এমন একটি রাস্তার বাঁক তৈরি করো, যার 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 মধ্যে বাঁকের ব্যাসার্ধ কত, 90 মিটার। উক্ত বাঁকে টোটাল বাঁক যে ব্যাসার্ধ, ধরে এই যে রাস্তা, এই বাঁকের হচ্ছে, বাঁকের ব্যাসার্ধ হচ্ছে তোমার 90 মিটার, ঠিক আছে, মাঝখান থেকে। আর উক্ত বাঁকের গাড়ি সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত দিতে পারে, সর্বোচ্চ এই বাঁক দিয়ে যাতে সর্বোচ্চ 40 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে পারে। রাস্তাটি যেন 10 মিটার প্রস্থ হবে, এই রাস্তা যাতে 10 মিটার প্রস্থ হয়। তো রাস্তার ব্যাংকিং কোণ কত দিবে, ব্যাংকিং কোণ সমান টেন থিটা গেল কি জানে, ভি স্কয়ার বাই আর জি। ভি হচ্ছে কি এত, এটাকে 3.6 দিয়ে ভাগ দিলে তুমি কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ডে পেয়ে যাবা, ঠিক আছে? 40 কে মিটার পার সেকেন্ডে দিলে এত।
তো আর হচ্ছে তোমার কত, বাকি ব্যাসার্ধ কত, 90 মিটার না? এই 90 মিটার, জি হচ্ছে 9.8, তাহলে টেন থিটার সমান, থিটার সমান আসে এত। বুঝছো? তো থিটা যেহেতু তুমি জানো কতটুকু বুঝছা, তাহলে ওই রাস্তার এক পার্শ্ব তো অন্য পার্শ্ব কতটুকু উচ্চ হবে সেটাও কি জানি, সাইন থিটা ইকুয়াল এইচ বাই ডি, তাই না? এইচ বাই ডি, এই ডি হচ্ছে কত, 10। এইচ আমাকে বাই করতে বলছে, থিটা আমি জানি, সাইন 7.97 ইকুয়াল কত হবে, এইচ বাই 10। এইচ সমান কত, 10 × 9 সাইন 7.97। বুঝছো? বুঝছো এটা? কি করতেছি না করতেছি, তুমি কি করতেছো আদৌ? করতেছো না? আচ্ছা, একটা রকেট, রকেট তো দেখছোই মনে হয়। আরে এ দেখো নাই, টিভিতে দেখো নাই? শুরুতে রকেটের মোট ভর হচ্ছে তোমার এত। তো রকেটের মোট ভরের মধ্যে, রকেটের মধ্যে কি কি থাকে, রকেটের বডি থাকে সামনে, রকেটের মধ্যে তেল সেটা থাকে, তাই না? তো রকেটের ভর হচ্ছে এম, আর রকেটের ফুয়েল যেটা তেল সেটা হচ্ছে ছোট হাতের এম। টোটাল ভর দুইটা যোগ করলে সেটা হচ্ছে এমটি, বড় হাতের এম এটা আসে। সময়ের সাথে সাথে ফুয়েল পড়তে থাকে আর গ্যাস হয়, যা ভূমিতে ধাক্কা প্রদান করে। ঠিক আছে? মানে রকেট আসলে চলে কিভাবে, নিচে হচ্ছে ফুয়েল গুলো জ্বলতে থাকে, জ্বলে উচ্চ স্পিডে নিচ দিয়ে বের হয়। ঠিক আছে? এবং এটা ধাক্কা সৃষ্টি করে। এটা কি ধাক্কা সৃষ্টি করে, সেই ধাক্কা দিয়ে তোমার রকেটটা উপরে ওঠে আর কি। তো তোমার জ্বালানি পোড়ানোর হার হচ্ছে ডিএম বাই ডিটি। এটা রকেটের সাপেক্ষে, জ্বালানির সাপেক্ষে বের হচ্ছে ভিআর। তো জ্বালানি নির্গত হলে যে থ্রাস্ট বা ফোর্সটা তৈরি হয়, সেটাকে আমরা এফ সমান কি লিখতে পারি, ডিবি বাই ডিটি। সেখানে ডিপির জায়গায় এম ভিআর, এবং আলটিমেটলি সেটা আসলে ডিএ, ভিআর কে সামনে নিয়ে আসছো, তার ডিএম বাই ডিটি। এই জিনিসটা বুঝছো কিনা বলো তো? আমার রকেট যে, রকেট কি করে তোমার, এই যে রকেট, এটা এরকম রকেট, তার এখান দিয়ে ধরো তোমার প্রচুর স্পিডে তোমার তেল বের হয় আর কি। তেল বলতে ওই যে জ্বালানি গুলো পড়ে, পড়ে ওটা যে গ্যাস বা এক্সস্ট গ্যাস যেটা আছে সেটা বের হয় এখানে। তো এখানে বের হলে তার বেগ ধরে ভিআর। তাহলে তার বেগ যদি ভিআর হয়, তাহলে আমরা যদি থার্ড ফোর্স মানে উপর দিকে যে ফোর্সটা আছে সেটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে কি হবে, এফ ইকুয়াল ডিপি বাই ডিটি। যেহেতু প্রতিনিয়ত এখানে ফোর্স মাসের চেঞ্জ হচ্ছে, সেজন্য আমি এফ সমান ডিপি বাই ডিটি লিখতে পারি। এরপর পি সমান কত, এম ভিআর, আর নিচে হচ্ছে ডিটি। ভিআর কে সামনে আনো, তাহলে কত, ডিএম বাই ডিটি। কিন্তু ভিআর হচ্ছে তোমার তেল, এই রকের যে গ্যাস নির্গত হচ্ছে সেটার বেগ, আর ডিএম বাই ডিটি হচ্ছে জ্বালানি পোড়ানোর হার। এই জিনিসটা বুঝছো কিনা? রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা এফ ওয়ান, এফ ওয়ান ইকুয়াল ভিআর ডিএম বাই ডিটি। তো শুরুতে তো এরকম রকেট এরকম থাকে, দেন যখন জ্বালানি পোড়ানো শুরু করে, তো আস্তে আস্তে সেটাও পুরো এরকম হয়ে যায়। তো এখন দেখো, রকেট যদি উঠতে চায়, রকেটের জ্বালানি পোড়ায় যে উপরের দিকে সে বল যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এফ ওয়ান এটা। কিন্তু রকেট তো নিজের একটা ওজন আছে, সে ওজনটা নিচের দিকে থাকে। হ্যাঁ, এই যে রকেট, তার কি নিজের নিচের দিকে একটা ওজন আছে, এবং উপরের দিকে যে বলটা সেটা হচ্ছে যে এফ ওয়ান সেটা। এফ ওয়ান যদি ডব্লিউ চেয়ে বেশি হয় তাহলে না উপরে উঠবে, তুমি তো উপরে উঠবে না, তাই না? তো আমরা কি করি, টোটাল যে লব্ধি বল যেটা হিসাব করি এই রকেটের উপর, সেটা কি, ডেল এফ সামেশন এফ ইকুয়াল, আমরা নিচের দিক উপর দিকটাকে পজিটিভ ধরে, তাহলে কি এফ ওয়ান মাইনাস ডব্লিউ।
তো F1 কত? F1 কে আমি লিখতে পারি এই যে এটা VR dm/dt, আর W কে লিখতে পারি তোমার টোটাল যে ভর mt/g, ঠিক আছে? টোটাল ভর। তো সূত্রটি রকেটের উড্ডয়নের শুরুতে ইউজ করতে হয়, কারণ শুরুতে হচ্ছে তার রকেটের ভর হয় কি হচ্ছে তার নিজস্ব ভর আর জ্বালানি ভরের যোগফলের সমান শুরুতে আর কি। আর যখন তোমার একদম জ্বালানি শেষ হয়ে যায় তখন এমটা জিরো হয়ে যায়, তখন সূত্র হয় এটা। বুঝছো? এই সূত্রটা হচ্ছে তোমার শুরুতে যখন উঠতেছে শুরুতে, আর এই সূত্রটা হচ্ছে তোমার কি যখন শেষে একদম শেষে যখন জ্বালানি শেষ। তো সমস্যা নেই, তুমি M2 সমান m+m তো জানো তাই না? তোমাকে যে কোনো সময় বললে তুমি m এর মান ওই সময় বের করে ফেলবা। dm/dt বের করে, dm/dt তে জ্বালানি পোড়ানো হার, তার সাথে তুমি টাইম গুণ দিলে তোমার ওই সময়ের মধ্যে কতটুকু জ্বালানি নাই শেষ হয়ে গেছে সেটা তুমি বের করতে পারবা। সেটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটাই বিয়োগ দিলে তুমি অ্যাকচুয়ালি জ্বালানি পরিমাণ বের করে ফেলতে পারবা। ধরো টোটাল m এর মান ধরো জ্বালানি আছে কত 1000 কেজি, প্রতি সেকেন্ডে ধরো dm/dt মানে জ্বলতেছে কত, ধরো 5 কেজি প্রতি সেকেন্ডে জ্বলতেছে, তো 30 সেকেন্ড পর জ্বালানি কত কত থাকবে? 5 × 30 কত? 150 কেজি জ্বলে যাবে না? 1000 কেজি থেকে যদি 150 কেজি চলে যায় তাহলে বাকি থাকে কত? 850 কেজি, তখন m এর মান হবে 850। যে কোনো সময় তুমি এই সূত্রগুলো ইউজ করতে পারো। এটা গাণিতিক সমস্যা দেখো। তো 1500 কেজি জ্বালানি সহ একটি রকেটের মোট ভর হচ্ছে 2000 কেজি। রকেটের সাপেক্ষে এত বেগে ভূমিতে জ্বালানি, রকেটের সাপেক্ষে এত বেগে, তাহলে তোমার জ্বালানি বেগ দেওয়া আছে এত, এত কেজি হারে পুড়ে বের হয়, তার মানে জ্বালানি পুরার হার দেওয়া আছে dm/dt। রকেটটি যদি খাড়া ও দিকে গতিশীল হয়, রকেটটি যদি খাড়া উপর দিকে আহ, মানে উপর দিকে গতিশীল হয়, তবে তোমার রকেটের উপর ধাক্কা কত সেটা হচ্ছে F1 VR dm/dt। ঠিক আছে? ইনকিউবের সময় রকেটের উপর গুরুত্ব কত সেটা কত? F net সমান কত? রকেটের নিজস্ব ওজন আর F1 বিয়োগ দিন। রকেটের ওজন হচ্ছে তোমার F1 হচ্ছে আমার এত, উপর দিকে যে থার্স্ট, উপর দিকে যে ফোর্সটা সে ক্রিয়েট করে, আর ওজন হচ্ছে তোমার এত, F net সমান এত। তো জ্বালানি শেষ হওয়ার মুহূর্তে রকেটের উপর প্রযুক্ত বল, জ্বালানি যখন শেষ, ঠিক আছে, তখন তো তোমার রকেটের জ্বালানি কত, জ্বালানি হচ্ছে তোমার 1500 কেজি। তো মোট ভরের থেকে তুমি জ্বালানি ভর বাদ দাও, তাহলে কত? 18,500 কেজি হয়। ঠিক আছে? এটা সিম্পলি 2 বিশাল জায়গা হবে, আবার হবে 18,500। আচ্ছা, তোমার এই চ্যাপ্টার শেষ, মোটামুটি আমরা সবকিছু টাচ করছি। তবুও আরো কিছু কিছু ম্যাথ বাকি আছে এখানে, যে ওই যে এটা তক্তা ভেদ করা যে ম্যাথ গুলো আছে না, গুলিকে তক্তা ভেদ করে। হ্যালো, তুমি কি আসলে কথা শুনতেছ? গুলি যে তক্তা ভেদ করে ওই টাইপের ম্যাথ আসতে পারে, বলে ট্রাই করবা। তারপর যে হাতুড়ি দিয়ে পেলে কাঁথা টাইপের ম্যাথ, এসব ম্যাথ গুলো ট্রাই করো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ। আমি ভিডিওটা আপলোড করে দিয়ে দিচ্ছি তোমাকে।